রেশিও অবস্ট্রাকটিভে কমে, রেস্ট্রিকটিভে বাড়ে, সো ইট ইজ ফলস। রেসিডুয়াল ভলিউম অবস্ট্রাকটিভে বাড়ে, রেস্ট্রিকটিভে কমে, সো ইট ইজ অলসো ফলস। PEFR পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এটা আমরা পড়ি নাই কিন্তু এটা আমাদের পড়ার মাঝে ছিল। এই যে দেখেন PEFR অবস্ট্রাকটিভে কমে, রেস্ট্রিকটিভের কথা বলা নেই, সো আলটিমেটলি PEFRটা আমরা এই জন্য ফলস দিলাম। সে এইভাবে যত ধরনের কোশ্চেনই আসুক না কেন এখন আশা করি যে আপনারা পারবেন। এরপরে 47 নাম্বার পেজে আরও একটি অংশ রয়েছে যে অংশটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিসেন্টলি পরীক্ষা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে লাং কমপ্লায়েন্স। আমরা যদি জাস্ট এখান থেকে একটু রিডিং পড়ি আমরা হয়তো একটা কনসেপ্ট নিতে পারবো, কিন্তু পরীক্ষার হলে মনে রাখার জন্য এই কনসেপ্ট বা এই কথাগুলো মনে রাখাটা একটু টাফ হয়ে যেতে পারে। তার জন্য আমরা যেটা করব, আমরা বলছি যে কোনো কিছুকে আমরা একটা সিম্পল কনসেপ্টে নিয়ে আসবো। এখানে কনসেপ্টটা এরকম যে আমরা অ্যালভিওলাটাকে কি বলছিলাম, একটা বেলুন। আমরা লাংয়ের অ্যালভিওলাই বা লাংটাকে বলছিলাম একটা বেলুন। কমপ্লায়েন্স হলো তাই, একটা বেলুনকে আপনি যত সহজে ফুলাইতে পারবেন ওইটা তার কমপ্লায়েন্স। যদি ইজিলি ফুলাইতে পারেন কমপ্লায়েন্স বেশি, যদি ফুলাইতে কষ্ট হয় কমপ্লায়েন্স কম। এটা জাস্ট মাথায় নেন, একটা বেলুনকে যত সহজে ফুলাইতে পারবেন সেটা তার কমপ্লায়েন্স। ইজিলি ফুলাইতে পারলে কমপ্লায়েন্স বেশি, ফুলাইতে যদি কষ্ট হয় কমপ্লায়েন্স কম। দেখেন কমপ্লায়েন্স থেকে মেইনলি পরীক্ষা কোশ্চেন আসে এই 7টা পয়েন্টের ভিতর থেকে যে কোনো পয়েন্টগুলো নিয়ে। তাহলে প্রথম পয়েন্ট যেটা, সেটা আপনাদের বলা আছে কমপ্লায়েন্স অফ লাং ইজ গ্রেটার ইন দ্য বেস দেন দ্য অ্যাপেক্স। যখন আমরা লাংয়ের অ্যাপেক্স বেজের রিলেশনটা পড়বো তখন আমরা দেখবো যে লাংয়ের অ্যাপেক্স এবং বেজের বেলুনগুলো যদি আমরা দেখি অনেকটা এরকম দেখায়। বেজের বেলুনগুলো বড়, অ্যাপেক্সের বেলুনগুলো বড় এবং বেজের বেলুনগুলো ছোট। বড় বেলুন আছে গ্র্যাভিটির এগেইনস্টে, ছোট বেলুন আছে গ্র্যাভিটির দিকে। কোনটা ফ্লোটা সহজ? ডেফিনেটলি যেটা ছোট গ্র্যাভিটির দিকে আছে সেটা। তার জন্য বলেছে বেজে কমপ্লায়েন্স বেশি দেন দ্য অ্যাপেক্স। 2 নম্বর কথা যেটা এখানে বলা আছে, ওল্ড এজে এবং অ্যাডাল্টে এবং ইনফ্যান্টে তিনটার মধ্যে কমপ্লায়েন্সের। আমরা 3টা বেলুন আঁকার চেষ্টা করি। আমরা জানি যে যত বয়স বাড়ার সাথে সাথে রেসিডুয়াল ভলিউম বেড়ে যায়, এটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় আমরা দেখি যে ধরেন এই 3টা বেলুন, এটা একটা ইনফ্যান্টের বেলুন, এটা একটা অ্যাডাল্টের বেলুন, আর এটা একটা ওল্ড এজের বেলুন। এখন দেখেন এই 3টা বেলুনের মধ্যে ইনফ্যান্টের যেগুলো, তার যে ইলাস্টিক রাবার ব্যান্ড যেগুলো আছে তার 4 সাইডে, এটা কিন্তু সব ব্র্যান্ড নিউ। অ্যাডাল্টের ক্ষেত্রে তার ইলাস্টিসিটি কিছুটা কমছে, ওল্ড এজের ক্ষেত্রে আরো কমছে। তাহলে দেখেন এই 3টার মধ্যে কোন বেলুনটা ফুলে যেতে সবচেয়ে কষ্ট হবে? ডেফিনেটলি এই ইনফ্যান্টেরটা। সো ইনফ্যান্টে কমপ্লায়েন্স সবচেয়ে কম, তার চেয়ে বেশি অ্যাডাল্টে, তার চেয়ে বেশি হচ্ছে ওল্ড এজে। সো আমাদের ওল্ড এজে কমপ্লায়েন্স সবচেয়ে বেশি, তারপরে অ্যাডাল্ট, তারপরে ইনফ্যান্ট। এরপরে বলেছে কমপ্লায়েন্স অফ লাং ইজ গ্রেটার ইন স্ট্যান্ডিং দেন রিকামেন্ড পজিশন। আপনি যখন দাঁড়ায় থাকবেন তখন সবগুলো বেলুন গ্র্যাভিটির দিকে আসে, সবগুলোকে ইজিলি ফোলানো সম্ভব। সো স্ট্যান্ডিং অবস্থায় কমপ্লায়েন্স সবচেয়ে বেশি। পরের স্টেম যেটা বলেছে যে কমপ্লায়েন্স অফ লাং গ্রেটার দেন দ্য কমপ্লায়েন্স অফ লাং অ্যান্ড থোরাক্স টুগেদার। এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা বোঝার জন্য এরকম একটা ছোট ছবির আমরা সহযোগিতা নিতে পারি। ধরেন এই 2টা বেলুন, একটা বেলুন হচ্ছে মুক্ত আর একটা বেলুন একটা বক্সে আবদ্ধ। বলেন তো কোনটা ফুলানো সহজ? ডেফিনেটলি মুক্তটা। সো শুধু লাংয়ের কমপ্লায়েন্স লাং এবং থোরাক্সের কমপ্লায়েন্সের চেয়ে বেশি। ওই কথাটা বলছে কমপ্লায়েন্স অফ লাং ইজ গ্রেটার দেন দ্য কমপ্লায়েন্স অফ লাং এন্ড থোরাক্স টুগেদার। তারপরে অপশন যেটা বলেছে যে কমপ্লায়েন্স অফ লাং ম্যাক্সিমাম হচ্ছে টাইডাল রেঞ্জে। এই যে দেখেন টাইডাল রেঞ্জে সে ফুলতেছে ইনস্পিরেশন এক্সপিরেশন, ইনস্পিরেশন এক্সপিরেশন, এই পর্যায়ে তার কমপ্লায়েন্সটা সবচেয়ে ভালো। যখন এখানে আমাদের কনফিউশন যেটা হয় যে ফোর্সফুল ইন্সপিরেশন কমপ্লায়েন্স বাড়ে কিনা, দেখেন আপনি এতটুকু নিলেন, এর ভিতরে কিন্তু অলরেডি বাতাস আছে। যখন আপনি ফোর্সফুল ইন্সপিরেশন করবেন এই বাতাসের এগেনস্টে কিন্তু নতুন করে বাতাস ভরতে হবে, তার মানে আপনার তখন বেলুনটা ফুলানো কষ্ট হয়ে যাবে। সো ফোর্সফুল ইন্সপিরেশনের কমপ্লায়েন্স ডেফিনেটলি টাইডাল ভলিউমের চেয়ে কম এবং টাইডাল রেঞ্জে সবচেয়ে হাইয়েস্ট। এরপর বলেছে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভের মধ্যে কার কমপ্লায়েন্স বেশি সেটা নিয়ে কথা বলেছে। এই ছবিটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভের মধ্যে কোন বেলুনটা ফুলানো সহজ। যদি আপনার এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে একটা সিনারিও দিই। সিনারিওটা এরকম যে আপনি একদম ছোটবেলায় ধরেন আপনার বাবার হাত ধরে মেলায় গেছেন, মেলায় যাওয়ার পরে ওইখানে আপনার পছন্দ হয়েছে বেলুন, আপনার বাবা আপনাকে বেলুন কিনে দিছে। বেলুনটা হচ্ছে এরকম একটা লাঠির মতো আছে, সামনে বেলুন, আপনি ফু দিলে বেলুনটা ফুলতেছে।
আপনি ফু দিচ্ছেন, আপনি বেশ খুশি, একটা পর্যায়ে আপনি খুশি হতে হতে বেলুনটা ফাটাই ফেলছেন, কান্না শুরু করছেন, আপনার বাবা হচ্ছে এখানে একটা ছোট গিট দিয়ে দিল। তখন ওই যে গিট দেওয়া বেলুনটা, এটা হচ্ছে এই রেস্ট্রিকটিভের বেলুন, আর শুরুর বেলুন যেটা, এটা হচ্ছে অবস্ট্রাকটিভের বেলুন। এখন বলেন কোনটা ভালো ফুলবে, শুরুর বেলুন নাকি এই গিট দেওয়া বেলুন? ডেফিনেটলি শুরুর বেলুন। তার জন্য অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের কমপ্লায়েন্স বেশি দেন দা রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। সো এখানে এই পয়েন্টে বলা আছে যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজের কমপ্লায়েন্স বেশি দেন দা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এবং লাস্টের যেটা বলা যে কমপ্লায়েন্স অফ লাং ইজ গ্রেটার ইন ফ্লুইড ফিল্ড অ্যালভিওলাই দেন এয়ার ফিল্ড অ্যালভিওলাই। এটা একটু বুঝতে কঠিন মনে হতে পারে। যে দেখেন আমরা একটু পরে একটা টপিক পড়বো, টপিকের নাম হচ্ছে সারফেক্টেন্ট। সারফেক্টেন্টের কাজ হচ্ছে সারফেস টেনশনটাকে দূরীভূত করে লাংটাকে ইজিলি ইনফ্লেট করতে দেওয়া। তাহলে সারফেক্টেন্টের কাজ কি? সারফেস টেনশনটাকে কমিয়ে লাংটাকে ইজিলি ইনফ্লেট করতে দেওয়া। লাংটাকে ইজিলি ইনফ্লেট করা বা লাংকে ইজিলি ফুলানোর আরেক নামে কি? কমপ্লায়েন্স। সো যখন আপনি অ্যালভিউলাসের ভিতরে বাইরে থেকে ফ্লুইড দিবেন বা বাইরে থেকে নর্মাল স্যালাইন দিবেন, দ্যাট উইল অ্যাক্ট লাইক সারফেক্টেন্ট। তার জন্য ফ্লুইড ফিল্ড অ্যালভিউলার কমপ্লায়েন্স বেশি দেন দ্য এয়ারফিল্ড। এই 7টা স্টেপের বাইরে সাধারণত পরীক্ষা কোশ্চেন আসে নাই। এই 7টা স্টেপ যদি আমরা একটু বুঝে মনে রেখে পড়ি, আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো দেখেন বলেছে কমপ্লায়েন্স অফ লাং ইজ গ্রেটার, কি আমরা জানি? ওল্ড এজে সবচেয়ে বেশি, দেন অ্যাডাল্ট, দেন ইনফ্যান্ট। এখানে ঠিক উল্টা কথাটা বলছে, সো এটা ফলস। ইন স্ট্যান্ডিং দেন রিকাম্বেন্ট পজিশন, আমরা দেখেছি কি স্ট্যান্ডিং অবস্থায় বেশি। ইন স্যালাইন ফিল্ড দেন এয়ার ফিল্ড অ্যালভিওলাই, সো ইট ইজ ট্রু। কমপ্লায়েন্স অফ লাং ইজ গ্রেটার দেন দ্য কমপ্লায়েন্স অফ লাং অ্যান্ড থোরাক্স টুগেদার, ইট ইজ ট্রু। এখানে কি আমরা দেখেছি? বেইজে বেশি দেন অ্যাপেক্স, আর এখানে বলা আছে অ্যাপেক্সে বেশি দেন বেইজ, তার জন্য এটা ফলস। সো এ এবং ই ফলস, বাদ বাকিগুলো ট্রু। এইভাবে বেশ কিছু কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন এখন আশা করি যে আপনি পারবেন। এরপরে দেখেন কলাপসিং টেন্ডেন্সি অফ লাং অ্যান্ড কারা লাং এর কলাপসটাকে প্রিভেন্ট করে, এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা আছে। আমাদের ভালো করে পড়বেন যে কোন কোন ফ্যাক্টর লাং এর কলাপস প্রিভেন্ট করে, এটা 3টা স্টার দ্বারা দেখবেন। লাং এর কলাপস প্রিভেন্ট করে কারা, এই অংশটুকু। চলে আসেন 49 নাম্বার পেজে। আরো একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট থেকে কোশ্চেন আসে 3টা ভাবে। 1 নাম্বার হচ্ছে সারফেক্টেন্টের ক্যারেক্টারিস্টিক, 2 নাম্বার হচ্ছে সারফেক্টেন্টের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স, 3 নাম্বার হচ্ছে সারফেক্টেন্ট না থাকলে কি হবে। এখন দেখেন সারফেক্টেন্টের কথা কি এর আগে পড়েছি? হ্যাঁ, একদম ক্লাসের শুরুর দিকে দেখেছিলাম। কি দেখেছি? ক্লাসের শুরুর দিকে একদম দেখেছিলাম যে সারফেক্টেন্ট আসে টাইপ 2 নিউমোসাইট থেকে। টাইপ 2 নিউমোসাইট থেকে সারফেক্টেন্ট আসে, এটা আমরা পড়েছি। সো এখানে আমরা এক্সট্রা যেটা শিখবো যে সারফেক্টেন্ট টাইপ 2 নিউমোসাইট থেকে আসে এবং এটা ক্ষরণ শুরু হয় 28 উইক অফ ইন্ট্রাইউটেরিন লাইফে। 28 সপ্তাহ থেকে এটা ক্ষরণ শুরু হয়। সারফেক্টেন্ট এখানে দেখেন একটা কমপ্লেক্স মিক্সচার, যেখানে থাকে ফসফোলিপিড, প্রোটিন এবং আয়ন। ফসফোলিপিড থাকে, প্রোটিন, আয়ন থাকে। এখানে কি কি থাকে, এই কম্পোনেন্ট গুলার নাম আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং কোনটা সবচেয়ে বেশি থাকে, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। সো এই বক্সটা আমরা দেখে নিব। এখন দেখেন সারফেক্টেন্টে মেইনলি হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক 2টা এন্ড থাকে। আমরা একটা ছবি বেশ অনেকভাবে পড়তেছিলাম, ওই ছবিটা আমরা আঁকি। এবং সারফেক্টেন্টের যে কাজগুলো, এই কাজগুলো টোটাল 10টা কাজ আপনাদের শিটে আছে। এই 10টা কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা কাজ আমার এই স্লাইডে নিয়ে আসা। দেখেন আমরা একটা জানি যে সারফেক্টেন্টের কাজ হচ্ছে লাংয়ের কলাপসটাকে প্রিভেন্ট করা, এবং সারফেক্টেন্ট যেহেতু লাংটাকে ইজিলি ইনফ্লেট করতে দিছে, সো সে কমপ্লায়েন্স বাড়ায়। 2টা ফাংশন আমরা জেনে গেলাম। 3 নাম্বার আরেকটা ফাংশন দেখেন, এই হচ্ছে অ্যালভিওলাই এবং তার নিচে হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি মানে কি? এর ভিতরে ব্লাড আছে। ব্লাড থাকা মানে কি? ব্লাড কি তৈরি করে? ব্লাড মানে পানি। পানি একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার ক্রিয়েট করবে। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার ক্রিয়েট করলে সে চাবে যে এই অ্যালভিওলাসের ভিতরে গিয়ে ঢুকে পড়তে। যদি সারফেক্টেন্ট না থাকতো তাহলে সে কিন্তু অ্যালভিওলাসের ভিতরে ঢুকে যেতে পারতো। যদি অ্যালভিওলাসের ভিতরে পানি জমা থাকে, সেই কন্ডিশনটাকে আমরা কি বলি বলেন তো? কি বলি আমরা? আমরা তাকে বলি হচ্ছে পালমোনারি ইডিমা। তাহলে এইভাবে সারফেক্টেন্টের কাজ হচ্ছে সে পালমোনারি ইডিমাটাকে প্রিভেন্ট করবে। এখন ধরেন কারণ কোন একটা প্রিম্যাচুর বেবি, তার সারফেক্টেন্ট নাই বা সারফেক্টেন্ট কম, তাহলে ভিতরে এই ব্লাড এসে জমা হবে। ব্লাডের ভিতরে থাকে বিভিন্ন প্রোটিন, এই প্রোটিনগুলা ডিন্যাচুরেট করবে। প্রোটিন ডিন্যাচুরেট করে আলটিমেটলি এই যে অ্যালভিউলার ওয়ালটাকে ঠিক করে দিবে। ঠিক ওয়াল যুক্ত যে অ্যালভিউলাই, এটাকে বলা হয় হচ্ছে হায়ালিন মেমব্রেন। হায়ালিন মেমব্রেন। এবং ডিজিজটাকে বলা হয় হায়ালিন মেমব্রেন ডিজিজ বা ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে সারফেক্টেন্ট থাকলে এই কাহিনীটা হইতে পারে না, অর্থাৎ সারফেক্টেন্ট আইআরডিএস প্রিভেন্ট করে।
এই পাঁচটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরো যেগুলো আছে এটা একটু আমরা দেখার চেষ্টা করব। ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ সারফেক্টেন্ট, এটা ইনফিনিটি স্টার। টোটাল 10টা আছে, এই 10টা আমরা দেখবো। তাহলে দেখেন যদি সারফেক্টেন্ট না থাকে তাহলে কি হবে। প্রথমে কি শিখেছিলাম, সারফেক্টেন্ট না থাকলে সারফেক্টেন্টের কাজ ছিল লাংয়ের কলাপস প্রিভেন্ট করা, তাহলে লাংয়ের কলাপস হবে। সারফেক্টেন্টের আরেকটা কাজ ছিল হচ্ছে পালমোনারি ইডিমা প্রিভেন্ট করা, তাহলে সারফেক্টেন্ট না থাকলে পালমোনারি ইডিমা হবে। সারফেক্টেন্টের কাজ ছিল আমাদের আইআরডিএস প্রিভেন্ট করা, তাহলে সারফেক্টেন্ট না থাকলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবে। সারফেক্টেন্টের একটা কাজ ছিল লাংয়ের সাইজটাকে, অ্যালভিউলার সাইজটাকে স্ট্যাবল অবস্থায় রাখা, তাহলে সারফেক্টেন্ট যদি না থাকে তাহলে হচ্ছে আনইকুইটি অফ লাং অ্যালভিউলাই হবে। আনইকুইটি অফ লাং অ্যালভিউলাই হবে মানে এক একটা অ্যালভিউলার সাইজ এক এক রকম হবে। এখন আর একটা পয়েন্ট যেটা বলছে, সারফেক্টেন্ট যদি না থাকে বা সারফেক্টেন্টের ডেফিসিয়েন্সি হলে নিউমোনিয়া হবে। এটা কেন হবে দেখেন, সারফেক্টেন্ট একটা ফাংশনের ভিতরে আছে, এটা কিছু ব্যাকটেরিসাইডাল ইফেক্ট রয়েছে, তাহলে সারফেক্টেন্ট যদি না থাকে আলটিমেটলি ব্যাকটেরিসাইডাল ইফেক্ট কমে যাবে এবং নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে সারফেক্টেন্ট না থাকলে কি হয় তার ফল। এটার বাইরে এ যাবৎকালে আর একটা কোশ্চেন আসছে রড্ডি থেকে, যে কোশ্চেনটা নেওয়া, রড্ডিতে দেখবেন সহজ কথাগুলোকে একটু ঘুরায় পেঁচায় বলে। কিরকম ঘুরায় পেঁচায় বলা, ঘুরায় পেঁচায় বলা হচ্ছে, বলছে ল্যাক অফ নর্মাল সারফেক্টেন্ট কজেস ইনক্রিজ ইন, মানে যদি সারফেক্টেন্ট না থাকে কি কি বিষয় বেড়ে যাবে। সহজ কথা, যে সারফেক্টেন্ট যে জিনিসগুলোকে কমায় রাখছিল যদি সারফেক্টেন্ট না থাকে ওই জিনিস বেড়ে যাবে। তাহলে দেখেন সারফেক্টেন্ট এই জিনিসগুলোকে কমায় রাখে, এগুলো রড্ডিতে আসা, যে সারফেক্টেন্ট এই বিষয়গুলোকে কমায় রাখে, যদি সারফেক্টেন্ট না থাকে তাহলে এই বিষয়গুলো বেড়ে যাবে। আপনাদের শীটে আরো বেশ কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, যে সারফেক্টেন্ট কমাই কাদের এবং সারফেক্টেন্ট বাড়াই কাদের। তাহলে আমরা কোন অংশটুকু মনে রাখবো, আমরা শুধু ওই অংশটুকু মনে রাখবো। যদি পরীক্ষা কোশ্চেন আসে ল্যাক অফ নর্মাল সারফেক্টেন্ট কজেস ইনক্রিজ ইন, তাহলে আমরা কি দিব, এই সবগুলা ট্রু, এই দুইটা হচ্ছে ফলস। পরীক্ষা এইভাবে কোশ্চেন আসছিল এবং ওই দুইটা ফলস বাদে বাদ বাকিগুলো ট্রু ছিল। দেখেন এই যে ল্যাক অফ নর্মাল সারফেক্টেন্ট রেজাল্ট ইনক্রিজ ইন, তাহলে আমাদের কমপ্লায়েন্স অফ লাং এবং সাইজ অফ অ্যালভিউলাই এই দুইটা ফলস হবে, বাদ বাকি যেগুলো থাকবে এই 8টার মধ্যে সেগুলো ট্রু অপশন হিসেবে কাউন্ট হবে। সারফেক্টেন্ট থেকে আরো কোশ্চেন আসছে, দেখেন সারফেক্টেন্ট টাইপ 2 নিউমোসাইট থেকে সিক্রেট হয়, সো ইট ইজ ট্রু। সারফেস টেনশন কমায় ফিটাসে, ইট ইজ ট্রু। কন্টেইন আমাদের যেটা সবচেয়ে বেশি থাকে সেটা, তারপর হচ্ছে এটার আর প্রোটিন থাকে, এটার লিপিড থাকে, আরো যা যা থাকে সেগুলো, এবং লাংয়ের কলাপস করে না, লাংয়ের কলাপস প্রিভেন্ট করে। এভাবে পরীক্ষা কোশ্চেন আসছে। সারফেক্টেন্ট থেকে দেখেন আরো এসবি এসেছে, দ্য সারফেক্টেন্ট লাইনিং অ্যালভিউলাই হেল্পস প্রিভেন্ট অ্যালভিউলার কলাপস, ইট ইজ ট্রু অপশন। বাদ বাকি যেগুলো এগুলা এনি হাউ ফলস অপশন, এক্সপ্লানেশন দেওয়া আছে, একবার দেখে নেবেন। এই যে টপিকটা, এই টপিকটা কিছুটা লেস ইম্পর্টেন্ট, বাট আমরা সবসময় বলেছি যে আমরা কম গুরুত্বপূর্ণ টপিকের প্রতি গুরুত্ব দিব, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আরো ভালো করে দেখবো। এই যে টপিক, এটা যখন আমরা আগে বলতাম যে এটা লেস ইম্পর্টেন্ট বাট দেখে যাবেন, আলটিমেটলি কিন্তু এবার এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসছে অর্ক অফ ব্রিদিং থেকে। অর্ক অফ ব্রিদিং এর মানে আমরা যে শ্বাস নিচ্ছি, এই শ্বাস নেওয়ার কম্পোনেন্টে কারা কারা হচ্ছে অর্ক অফ ব্রিদিং হিসেবে কাজ করতেছে, তার মেইন ওয়ার্ক ফ্রেম হচ্ছে 3টা। একটা হচ্ছে আমাদের ইলাস্টিক অর্ক, একটা হচ্ছে নন ইলাস্টিক অর্ক। নন ইলাস্টিক অর্কের ভিতরে মেইনলি 2টা রয়েছে, একটা হচ্ছে ভিসিয়াস রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্স। এই এয়ারওয়ে রেজিস্ট্যান্স যেটা, এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা মাঝে মাঝে কোশ্চেন দেয় যে এয়ারওয়ে রেজিস্ট্যান্স কত পার্সেন্ট, এটা 28%। এয়ারওয়ে রেজিস্ট্যান্স কারা বাড়ায় কারা কমায়, মনে রাখবেন যতগুলো ভেসো কনস্ট্রিক্টর রয়েছে, যারা যারা আমাদের ব্রঙ্কো কনস্ট্রিক্টর রয়েছে, ব্রঙ্কো কনস্ট্রিক্টর গুলো হচ্ছে আমাদের এয়ারওয়ে রেজিস্ট্যান্সটাকে বাড়াবে। তাহলে আমরা ওয়ার্ক অফ ব্রিদিং এর এই অংশটুকু একবার রিডিং দিব, প্রত্যেকটা পার্সেন্টেজটা দেখবো এবং এয়ারওয়ে রেজিস্ট্যান্স যেটা, এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা একটু ডিটেল পড়বো যে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা কি। এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা হচ্ছে এই যে আমাদের এয়ারওয়েটা দেখলাম, মানে ব্রঙ্কাস থেকে একদম অ্যালভিউলার ডাক পর্যন্ত যে এয়ারওয়েটা, এই এয়ারওয়ের একটা যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের বিরুদ্ধেও কিন্তু কাজ করে আমাদের শ্বাসটা নিতে হয়। এই রেজিস্ট্যান্সটাকে কারা বাড়ায়, অর্থাৎ এই যে ব্রঙ্কোস্পাজম যেটাকে আমরা বলি, ব্রঙ্কো কনস্ট্রিকশন যেটা বলি, যদি ব্রঙ্কোস্পাজম বা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে এমন পার্টিকেল গুলো যদি ইন্ট্রোডিউস করা হয়, তাহলে এয়ারওয়ে রেজিস্ট্যান্স কিন্তু আরো বেড়ে যায়। আবার যদি কোনো ব্রঙ্কো ডাইলেটর দেওয়া হয়, তার কিন্তু এয়ারওয়ে রেজিস্ট্যান্স যেটা, এটাকে কমায়। এরপরের যে অংশটুকু, এটা আমাদের যে বেশ কমন একটা জায়গা, সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেন আমাদের 57 নাম্বার পেজে রয়েছে। আমরা এই ছবির সাথে সবাই অভ্যস্ত, আমরা যে ছবি আঁকতেছিলাম
যে ছবিটা আমরা বারবার আঁকতেছিলাম এই ছবিতেই আমরা এটা দেখতে পারি যে আমাদের এই হচ্ছে অ্যালভিওলাই, এই হচ্ছে অ্যালভিওলাই এবং এটা হচ্ছে একটা ক্যাপিলারি। তাহলে এই যে এতটুকু যে অংশ, এতটুকু অংশই হচ্ছে আমাদের রেসপিরেটরি মেমব্রেন। যে যেখান থেকে আগে দেখেন এটা একটা অ্যালভিওলাই, এটা হচ্ছে একটা আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই এবং এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি। তাহলে যদি ক্যাপিলারি দিক থেকে আগায়, ক্যাপিলারি সবার ভিতরের যে লেয়ার সেটাকে আমরা কি বলি? এন্ডোথিলিয়াম। তাহলে 1 নম্বর লেয়ার হচ্ছে ক্যাপিলারি এন্ডোথিলিয়াম। ক্যাপিলারির যে বাইরের লেয়ার সেটাকে আমরা কি বলি? বেসমেন্ট মেমব্রেন। তাহলে 2 নম্বর লেয়ার হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। দুইটার মাঝে এখন একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাকে কি বলি আমরা? স্পেস বলি, ইন্টারস্টিশিয়াল স্পেস। ফাঁকা জায়গার পরে গিয়ে শুরু হলো কে? অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলাসের সবার বাইরের যে লেয়ার সেটাকে কি বলবো? বেসমেন্ট মেমব্রেন। তাহলে 4 নম্বর এপিথিলিয়াল বেসমেন্ট মেমব্রেন। ক্যাপিলারির ক্ষেত্রে এটাকে এন্ডোথিলিয়াম বলতাম, অ্যালভিওলাসের ক্ষেত্রে সেটা এপিথিলিয়াম। তাহলে এপিথিলিয়াল বেসমেন্ট মেমব্রেন। তারপরে অ্যালভিওলাসের ভিতরের লেয়ার, ভিতরের লেয়ারকে কি বলি আমরা? ওইখানে বলেছি এন্ডোথিলিয়াম, এখানে বলবো এপিথিলিয়াম। তাহলে 5 নাম্বার অ্যালভিওলার এপিথিলিয়াম। এবং সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে 6 নাম্বার ফ্লুইড আর সারফেক্টেন্ট লেয়ার। এই যে 6টা লেয়ার, এই 6টা লেয়ার মিলে তৈরি হয় রেসপিরেটরি মেমব্রেন। এই 6টা লেয়ার মিলে রেসপিরেটরি মেমব্রেন তৈরি হয়। এটা আমাদের হিস্টোলজির জন্য ইম্পর্টেন্ট। আমাদের ফিজিওলজিতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনের যে ডিফিউশন, এটা কার কার উপরে ডিপেন্ড করে। সহজ কথা, এখানে দেখেন একটু খেয়াল করে যে অনেকগুলো কথা বলা আছে এখানে। আপনাদের শিটে যদি দেখেন, শিটের 57 নাম্বার পেজে দেখবেন যে অনেক ইকুয়েশন দেওয়া আছে, অনেক কিছু বলা আছে, কিন্তু এত কিছু আমাদের মনে রাখা বা এত ইকুয়েশন আমাদের মাথায় রাখার দরকার নেই। আমরা সহজভাবে চিন্তা করব যে একটা মেমব্রেন রয়েছে, কিছু গ্যাস পাস করতেছে। তাহলে মেমব্রেনটা যত ঠিক হবে এবং গ্যাসের সাইজ বা মলিকুলার ওয়েট যত বড় হবে তত গ্যাস কম পাস করবে। তাহলে মেমব্রেনের থিকনেস এবং মলিকুলার ওয়েট এই দুইটার সাথে ইনভার্সলি রিলেটেড, বাদ বাকি দুনিয়ার যা থাকবে সবার সাথে ডিরেক্টলি রিলেটেড। তাহলে দেখেন কোশ্চেন এভাবে আসে, রেট অফ গ্যাস ডিফিউশন থ্রু রেসপিরেটরি মেমব্রেন। ডিরেক্টলি প্রপোর্শনাল বললে আমি খুব একটা মাথায় আনবো না, তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিফিউশন কোএফিশিয়েন্ট অফ দ্য গ্যাস, ইট ইজ ট্রু। ইনভার্সলি প্রপোর্শনাল বললে আমি একটু সচেতন হলাম। এখানে দেখেন বলা আছে থিকনেস অফ রেসপিরেটরি মেমব্রেন, তাহলে আমরা মেমব্রেনকে পেয়ে গেলাম, ইট ইজ ট্রু। এরপরে আবার যখন ইনভার্সলি প্রপোর্শনাল বললো আপনার চোখ বড় বড় হয়ে গেল, আপনি আর একজনকে খুঁজতেছেন, সে কে? মলিকুলার ওয়েট। তাহলে দেখেন এখানে কি মলিকুলার ওয়েট আছে? মলিকুলার ওয়েট নাই, সো ইট ইজ ডেফিনেটলি ফলস। এইখানে গিয়ে পাইলেন মলিকুলার ওয়েট ডিরেক্টলি প্রপোর্শনাল, সো ইট ইজ অলসো ফলস। বাকি যেটা থাকবে সেটা ট্রু। এভাবে পরীক্ষায় 2 থেকে 3বার কোশ্চেন আসছে। জাস্ট ওই কথাটা যদি মনে রাখেন যে একটা মেমব্রেন এখান থেকে কিছু গ্যাস পাস করবে, তাহলে মেমব্রেনটা যত ঠিক হবে, গ্যাসের মলিকুলার ওয়েট যত বড় হবে তত গ্যাস কম পাস করবে। এই দুইটার সাথে ইনভার্সলি রিলেটেড, বাদ বাকি যা থাকবে সবার সাথে ডিরেক্টলি রিলেটেড। এখানে দেখেন একবার কোশ্চেন এসেছে, রেসপিরেটরি মেমব্রেন কম্প্রাইজ অফ ফলোইং এক্সেপ্ট। তার মানে এই জায়গার বা এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু আমাদের পড়তে বা বুঝতে কিন্তু ভুল হয়। এখানে কিন্তু যা যা রেসপিরেটরি মেমব্রেন থাকবে সবগুলো ফলস, যেটা রেসপিরেটরি মেমব্রেনের পার্ট না সেটা হবে হচ্ছে ট্রু। সো দেখেন এই যে ফুড প্রসেস অফ পোডোসাইট, যেটা কিনা আমাদের নেফ্রনের পার্ট, এই অংশটুকু ট্রু হইল, কারণ এখানে বলা আছে যে কোনটা ছাড়া, সো এটা ট্রু, বাদ বাকি সবগুলো ফলস। আসেন হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন নিয়ে আমাদের 53 নাম্বার পেজে বেশ কিছু কথাবার্তা বলা আছে। আমরা এগুলাকে এই 2টা বক্সের মাধ্যমে সরলীকরণ করতে পারি, এই 2টা বক্সের মাধ্যমে, অথবা আমরা 53 নাম্বার পেজের নিচে কিছু 2টা কথা লিখতে পারি। 1 নাম্বার কথা দিয়ে লেখেন হচ্ছে পালমোনারি সার্কুলেশন ইজ এ লো প্রেশার low resistance and high compliance circulation. Pulmonary circulation is a low pressure, low resistance and high compliance circulation. 2 নাম্বার কথা দিয়ে যেটা লিখবেন সেটা হচ্ছে hypoxia causes systemic vasodilatation and pulmonary vasoconstriction. তাহলে হাইপোক্সিয়া কজে সিস্টেমিক ভেসোডাইলেশন এন্ড পালমোনারি ভেসোকনস্ট্রিকশন। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন বলা আছে পালমোনারি সার্কুলেশন ইজ এ লো প্রেশার
সার্কুলেশন, লো প্রেশার সার্কুলেশন কেন বলতেছি চিন্তা করে দেখেন। পালমোনারি সার্কুলেশন এটা আসতেছে কোত্থেকে? রাইট হার্ট থেকে। রাইট হার্টে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার কত? রাইট হার্টের সিস্টোলিক ব্লাড প্রেশার এটা হচ্ছে 15 থেকে 25-এর মতো। রাইট হার্টের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত? এটা হচ্ছে 7 থেকে 15 বা 7 থেকে 12-এর মতো, যেটাই হোক না কেন। আমাদের সিস্টেমিক সার্কুলেশনে কত? সিস্টোলিক হচ্ছে 120, ডায়াস্টোলিক হচ্ছে 80। তাহলে এটার তুলনায় এটা অনেক কম, তার জন্য বলা হচ্ছে লো প্রেশার সার্কুলেশন। লো রেজিস্ট্যান্স কেন বলা হয়? যদি আমরা সিস্টেমিক সার্কুলেশনের যে রেজিস্ট্যান্স, যেটাকে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলা হয়, এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে যদি আমরা 100 ধরি, এটার তুলনায় আমাদের পালমোনারি সার্কুলেশনের রেজিস্ট্যান্স যেটা, এটা হচ্ছে মাত্র 17 রড্ডির ভাষা অনুযায়ী। তার জন্য এটাকে বলা হয় লো রেজিস্ট্যান্স সার্কুলেশন। হাই কমপ্লায়েন্স সার্কুলেশন মানে হচ্ছে এখানে যে ব্লাডটা আসবে সে দ্রুত সার্কুলেট করে দিতে পারবে। এখন এই কথাটা 2 নম্বর কথা যেটা, এটা আপনার মুখস্থ করতেও পারেন আবার নাও করতে পারেন, কারণ এটা আমরা কমন সেন্স থেকে অ্যাপ্লাই করতে পারি। হাইপোক্সিয়া যদি হয়, হাইপোক্সিয়া হওয়া মানে কি? টিস্যুতে অক্সিজেন কম, তাহলে টিস্যু কি চাবে? টিস্যু বলবে আমার কাছে বেশি বেশি অক্সিজেন আসুক। টিস্যুর কাছে যদি অক্সিজেন যাইতে হয় সেটা কিসের মাধ্যমে যাবে? ব্লাড দিয়ে যাবে। তাহলে সিস্টেমিক ভেসেলটা কেমন করতে হবে? ডাইলেট করতে হবে। তাহলে দেখেন, হাইপোক্সিয়া কজে সিস্টেমিক ভেসোডাইলেটেশন, এবং সিস্টেমিক ভেসেলে যা হবে পালমোনারি ভেসেলে ঠিক তার উল্টাটা হবে। তো সিস্টেমিক ভেসোডাইলেটেশন, পালমোনারি ভেসোকনস্ট্রিকশন। এই কথা, এই 2টা কথা যদি শেখেন তাহলে এই 53 নম্বর পেজে যা যা আছে মোটামুটি অনেক কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। একবার রিডিং দিলেই হবে, জাস্ট 2টা স্টার দ্বারা পড়ে ফেলবেন আমাদের পালমোনারি সার্কুলেশন। এখন চলে আসেন এর চেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও। 50 নাম্বার পেজে চলে যান। 50 নাম্বার পেজে লাংয়ের অ্যাপেক্সে কি কি আছে এরকম একটা ছবি আছে, এই ছবিটা 3টা স্টার দেন। 54 নাম্বার পেজে, 54 নাম্বার পেজে হচ্ছে আমাদের আপরাইট হিউম্যানে লাংয়ের অ্যাপেক্স এবং বেজের যে পার্থক্য, এই পার্থক্যর মধ্যে যে পার্থক্য দেওয়া আছে যে লাংয়ের অ্যাপেক্সে কি বেজে কি, যেটা নিয়ে অনেক কথা এর আগে বলে আসি, সেটা ইনফিনিটি স্টার দেন। এবং ডোন্ট ফরগেট দিয়ে 2টা কথা বলা আছে 55 নাম্বার পেজে, এটা 3টা স্টার দেন। তাহলে আমাদের দাগানো শেষ। ডোন্ট ফরগেট 3টা স্টার, অ্যাপেক্স বেস ইনফিনিটি স্টার, এবং আমাদের 54 নাম্বার পেজে এরকম একটা ছবি আছে লাংয়ের অ্যাপেক্স, এই 54 নাম্বার পেজের এই ছবিটা 3টা স্টার। এখন যে কোনো এক জায়গায় এরকম একটা ছবি আঁকেন। যখনই পরীক্ষা কোশ্চেন আসবে এই ছবিটা আপনার মাথায় আসতে হবে। এই ছবিটা আমরা কিছুটা এর আগে দেখছি, যে এটা হচ্ছে একটা লাংয়ের অ্যাপেক্স এবং বেজের ছবি। অ্যাপেক্সের বেলুন যেগুলো, এগুলো হচ্ছে বড় বড়। অ্যাপেক্সের বেলুন বড় বড় থাকে গ্র্যাভিটির এগেনস্টে, বেজের বেলুন ছোট ছোট থাকে গ্র্যাভিটির দিকে। তাহলে 2টার মধ্যে কমপ্লায়েন্স কার বেশি? আমরা বলেছিলাম বেজে। তাহলে বেজে কি বেশি? কমপ্লায়েন্স বেশি। এখন ধরেন একটা পাইপ দিয়ে আপনি পানি দিচ্ছেন, পাইপের নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটা দিয়ে আপনি ব্লাড দিচ্ছেন। এই ব্লাডটা এখান থেকে কতটুকু ব্লাড আছে? 5 লিটার। এই ব্লাডটা যখন আপনি দিলেন সে নিচেও যাইতে পারে উপরেও যাইতে পারে। বলেন তো কোন দিকে ব্লাড বেশি আসবে? ডেফিনেটলি নিচের দিকে। তাহলে এই যে ব্লাডটা আসছে সেটাকে বলা হয় পারফিউশন। ধরেন 5 লিটার মতো 4 লিটার ব্লাডই নিচের দিকে চলে আসলো, আর 1 লিটার মতো ধরেন উপরের দিকে গেল। তাহলে আপরাইট পজিশনে লাংয়ের বেইজে পারফিউশন বেশি। আমরা একটা জিনিস পেয়ে গেলাম। 2 নাম্বার কথা যেটা আমরা এর আগে বারবার বলতেছিলাম, আপরাইট পজিশনে টাইডাল ভলিউমের মোস্ট অফ দ্য এয়ার ইন্টার ইনটু বেজ অফ দ্য লাং, লাংয়ের নিচের দিকে বা লোয়ার পোর্শনে। এটা আমরা কিভাবে বুঝি বা এটা কিভাবে রিয়ালাইজ করি? ধরেন একটা ঘরের কথা চিন্তা করেন, পুরো ঘর ধরে হচ্ছে বেলুন আছে। ঘরের উপরের যে বেলুনগুলো, উপরের বেলুনগুলো বড় বড়, নিচের বেলুনগুলো ছোট ছোট। আপনি ঘরের দরজা খুললেন, বাতাস ঢুকবে। বাতাসটা শুরুতে কোন দিকে যাবে? আমাদের নর্মাল কমন সেন্স যেটা বলে যে বাতাসটা উপরের দিকে চলে যাবে। এখন দেখেন উপরের যে বেলুনগুলো তার ভিতরে তো বাতাস আছে, তার বেলুন ভিতরের যে বাতাসের যে চাপ, ওই চাপটা থেকে চাপ দিয়ে নিচের যে বেলুনগুলো ছোট বেলুন ওটার ভিতরে ঢুকাইতে চাবে বা ওইখানে আগে ঢুকবে। সো ধরলাম 30 লিটার যদি এয়ার থাকে, 30 লিটার যদি আমার এয়ার আমার এখানে প্রবেশ করে, এই 30 লিটার এয়ারের মধ্যে বিষয়টা এরকম হইতে পারে যে ধরেন এই যে এয়ার আসতেছে এটাকে বলা হয় ভেন্টিলেশন। তাহলে আমাদের মোস্ট অফ দ্য টাইডাল এয়ার প্রবেশ করতেছে কোথায়? লাংয়ের বেইজে। তাহলে এই 30 লিটার এয়ারের মধ্যে ধরলাম 20 লিটারই আসে হচ্ছে লাংয়ের বেইজে,
আর 10 লিটার ধরেন গেল অ্যাপেক্সে। এই যে 4, 20, 1, 10 এগুলো জাস্ট কাল্পনিক সংখ্যা। এটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখন একটা ভেন্টিলেশন পারফিউশন রেশিও দেখতে চাই। ভেন্টিলেশন পারফিউশন রেশিও তাহলে এখানে কত দেখেন, 20/4 মানে 5। অ্যাপেক্সের এখানে কত, V/Q হচ্ছে 10/1 সমান 10। তো যাই হোক না কেন, আমি দেখলাম যে একটা আপরাইট পজিশনে লাংয়ের বেস থেকে অ্যাপেক্সের দিকে ভেন্টিলেশন পারফিউশন রেশিও বাড়ে। তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিও কোথায় বাড়বে, অ্যাপেক্সে। ভেন্টিলেশন বেশি বেইজে, পারফিউশন বেশি বেইজে। ভেন্টিলেশন পারফিউশন রেশিও কোথায় বেশি, অ্যাপেক্সে। এই রেশিওটা আসলে কেমন, রেশিওটা অ্যাপেক্সে হচ্ছে 3, হার্ট লেভেলে 0.8 এবং বেস লেভেলে হচ্ছে 0.6। 3, 0.8, 0.6 এগুলো মানে কি, 3 মানে হচ্ছে 30/10, 3 মানে হচ্ছে 30/10। অর্থাৎ যদি 30 লিটার এয়ার থাকে সেটাকে এরিয়েট করার জন্য ব্লাড আছে মাত্র 10 লিটার। 30 লিটার যদি এয়ার থাকে সেটাকে এরিয়েট করার জন্য ব্লাড আছে মাত্র 10 লিটার, মানে অতিরিক্ত আনইউজড এয়ার থাকে এখানে। 20 লিটার অতিরিক্ত আনইউজড এয়ার থাকে। এই কথাটা আমরা কোথায় পড়েছি দেখেন তো, মনে পড়ে কিনা? ক্লাসের একদম শুরুর দিকে বলেছিলাম এরকম একটা অ্যালভিউলাই আছে, এই অ্যালভিউলাটাকে দেখে মনে হচ্ছে যে সে ভালোই, কিন্তু তার ভিতরে নিচে এখানে এই যে একটা এম্বোলাই জমা হয়ে আছে, এই এম্বোলাই জমা হওয়ার জন্য আলটিমেটলি অ্যালভিউলার ভিতরের যে অক্সিজেন এটা কাজে লাগতেছে না, এটা একটা অতিরিক্ত, একটা আনইউজড অবস্থার অক্সিজেন। তখন এই অ্যালভিউলাটাকে আমরা কি বলছিলাম, এই অ্যালভিউলাটাকে বলছিলাম ডেড। এই অ্যালভিউলাটাকে বলছিলাম ডেড বা অ্যালভিউলার ডেড স্পেস। আলটিমেটলি ঘটনাটাকে কি বলছিলাম, ঘটনাটাকে বলছিলাম ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তাহলে কথা হচ্ছে যেখানে অতিরিক্ত আনইউজড এয়ার থাকে সেখানে কি তৈরি হয়, ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তাহলে এই যে আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিও যেখানে 1-এর চেয়ে বেশি, যেটা কিনা অ্যাপেক্সে, সেখানে যা তৈরি হবে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। আবার বেইজের এখানে কি 0.6, 0.6 মানে কি 6/10। অর্থাৎ যদি 6 লিটার এয়ার থাকে সেটাকে এরিয়েট করার জন্য ব্লাড আছে 10 লিটার, মানে অতিরিক্ত ব্লাড আছে। যেখানে অতিরিক্ত ব্লাড থাকে সেই ব্লাডটা কি হয়, শান্ট হয়ে ছড়িয়ে পড়ে। তাহলে ফিজিওলজিক্যাল শান্ট কোথায় তৈরি হবে, ফিজিওলজিক্যাল শান্ট তৈরি হবে হচ্ছে আমাদের লাংয়ের বেইজে। আবার লাংয়ের বেইজে যে ব্লাডগুলো আসে, এই ব্লাডগুলো কি ধরনের ব্লাড, পালমোনারি ট্যাঙ্ক থেকে ব্লাড আসতেছে, মানে ডিঅক্সিনেটেড ব্লাড, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তাহলে আমাদের পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে কোথায়, লাংয়ের বেইজে। আবার অ্যাপেক্সের দিকে যে অতিরিক্ত আনইউজড এয়ার থাকতেছে, তাহলে এখানে কি বেশি থাকবে, এখানে অ্যালভিউলাসে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি থাকবে। তাহলে অ্যাপেক্সে থাকে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি, বেজে থাকে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি। আর একটা বিষয়, গ্র্যাভিটির জন্য এই কনসেপ্ট জায়গায় আমাদের ইন্টাপ্লুরাল প্রেশার, যেটা ইন্টাপ্লুরাল প্রেশার কেমন হয়, অ্যাপেক্সে মোর নেগেটিভ। ইন্টাপ্লুরাল প্রেশার অ্যাপেক্সে মোর নেগেটিভ। তাহলে আবার আমরা একটু দেখি, আমাদের অ্যাপেক্সের বেলুনগুলো বড় বড়, বেজের বেলুনগুলো ছোট ছোট। ছোট বেলুন গ্র্যাভিটির দিকে থাকার জন্য তার কমপ্লায়েন্স বেশি। পাইপ দিয়ে পানি দিলাম, বেশি পানি চলে আসলো নিচে, সো লাংয়ের বেজে আমাদের পারফিউশন বেশি। এবং টাইডাল এয়ারে মোস্ট অফ দ্য এয়ার নিচে প্রবেশ করতেছে, তার ভেন্টিলেশনও বেশি। ভেন্টিলেশন পারফিউশন দুইটাই বেশি বেইজে, বাট রেশিও কোথায় বেশি, অ্যাপেক্সে। কিভাবে বেশি হয় এটা আমরা দেখে ফেলেছি। এই রেশিওটা যখন 1-এর চেয়ে বেশি হয় সেখানে অতিরিক্ত আনইউজড এয়ার থাকে এবং সেখানে তৈরি হয় হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এই রেশিওটা যখন 1-এর কম থাকে, ভেন্টিলেশন পারফিউশন রেশিও যখন 1-এর কম থাকে, তখন এখানে তৈরি হয় ফিজিওলজিক্যাল শান্ট। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি, বেইজে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কোথায় বেশি, অ্যাপেক্সে। ইন্টাপ্লুরাল প্রেশার কোথায়, নেগেটিভ বা মোর নেগেটিভ কোথায়, অ্যাপেক্সে। এই সবগুলো কথাই দেখুন এখন আপনার জন্য ইজি হয়ে যাবে। আমরা দেখেছি আমাদের ব্লাড ফ্লো, যেটাকে আমরা বলি পারফিউশন, কোথায় বেশি, বেইজে, নিচের দিকে। আমাদের ভেন্টিলেশন কোথায় বেশি, বেইজে, নিচের দিকে। ভেন্টিলেশন পারফিউশন রেশিও কোথায় বেশি, অ্যাপেক্সে, মানে উপরের দিকে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি, নিচের দিকে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কোথায় বেশি, উপরের দিকে। কমপ্লায়েন্স কোথায় বেশি, বেইজে। ইন্টাপ্লুরাল প্রেশার মোর নেগেটিভ কোথায়, অ্যাপেক্সে। তাহলে দেখেন আপনার এখন সবগুলো পয়েন্ট ইজি হয়ে গেল। এবং এটার সাথে সাথে আমরা এই যে দেখেন ডোন্ট ফরগেট দিয়ে যে দুইটা কথা, ওই দুইটা কথা আমাদের জন্য ইজি হয়ে যাবে। বলেছে ইন দ্য অ্যাপেক্স অফ দ্য লাং ভেন্টিলেশন পারফিউশন রেশিও ইজ হাই। কত হাই, এটা হচ্ছে 1-এর চেয়ে বেশি। হুইচ রিপ্রেজেন্ট ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ইন দ্য বেস অফ দ্য লাং ভেন্টিলেশন পারফিউশন ইজ লো।
হুইচ রিপ্রেজেন্ট ফিজিওলজিক্যাল শান্ট। এই দুইটা কথা আমাদের পরীক্ষায় স্টেম আকারে দিতে পারে। আমাদের এর মাধ্যমে এই রিলেটেড যত পড়া সব পড়া শেষ হয়ে গেল। এখন দেখেন কোশ্চেনগুলো দেখলে আপনার জন্য ইজি লাগবে। বলেছে হোয়াইল স্ট্যান্ডিং কম্পেয়ার টু দ্য আপার পার্ট অফ দ্য লাং দ্য লোয়ার পোর্শন অফ দ্য লাং হ্যাজ। এখন কোশ্চেন বুঝতে হবে এখানে কি বলেছে, লোয়ার পোর্শন অফ দ্য লাং হ্যাজ মানে লোয়ার লাংয়ে কি কি আছে। তাহলে এই কোশ্চেন যখনই আসবে আপনার মাথায় এই ছবি চলে আসছে। এখানে বেজের কথা বলছে, বেজে কি কি বেশি আছে, বেজের বেলুনগুলো ছোট ছোট, ভেন্টিলেশন বেশি, পারফিউশন বেশি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, কমপ্লায়েন্স বেশি। এতটুকু মাথায় নিলাম। তাহলে দেখেন হায়ার ভেন্টিলেশন ইট ইজ ট্রু, লার্জার সাইজ অফ অ্যালভিওলাই ইট ইজ ফলস, হায়ার ভেন্টিলেশন পারফিউশন রেশিও ইট ইজ ফলস কারণ এটা উপরে বেশি, হায়ার অ্যালভিওলার প্রেশার অফ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সো ইট ইজ ফলস কারণ এটা অ্যাপেক্সে বেশি, লার্জার কমপ্লায়েন্স বেশি সো ইট ইজ ট্রু। সো দেখেন এ এবং ই নাম্বার ট্রু ছিল, বাদ বাকিগুলো ফলস। কম্পেয়ার্ড উইথ দ্য বেস দ্য অ্যাপেক্স অফ দ্য আপরাইট হিউম্যান লাং হ্যাজ। তাহলে অ্যাপেক্সের কথা বলেছে, তাহলে একইভাবে ছবি আঁকেন। অ্যাপেক্সে বেলুনগুলো বড়, অ্যাপেক্সের ভেন্টিলেশন পারফিউশন রেশিও বেশি, অ্যাপেক্সের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি, ইন্টারপ্লুরাল প্রেশার মোর নেগেটিভ অ্যাপেক্সে এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস তৈরি হয় অ্যাপেক্সে। তাহলে দেখেন বলেছে লার্জার অ্যালভিওলাই সো ইট ইজ ট্রু। কমপ্লেক্স কোথায় বেশি, বেইজে বেশি, তার জন্য এটা ফলস। ভেন্টিলেশন কোথায় বেশি, বেইজে বেশি, তার জন্য এটা ফলস। মোর নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেশার অ্যাপেক্সে বেশি সো ইট ইজ ট্রু। মোর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাপেক্সে বেশি সো ইট ইজ ট্রু। সো দেখেন বি এবং সি নাম্বার ফলস, বাদ বাকিগুলো ট্রু। সো এইভাবে আমাদের এই পড়াটা ইজি হয়ে যাবে যদি জাস্ট অতটুকু বোঝেন। এখন যে অংশটুকু, এই অংশটুকু আমাদের পরীক্ষার জন্য দরকার, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসে। আমরা এটাকে টোটাল 3টা ভাগে ভাগ করে পড়বো। একটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের, এই কার্ভের ক্যারেক্টারিস্টিক যে এটা একটা সিগময়েড শেপ কার্ভ, এটা 0 থেকে শুরু হয়, এটা 100-এ গিয়ে ফ্ল্যাট হয় এবং কিছু কিছু কন্ডিশন আছে কার্ভটাকে রাইটে নিতে পারে, কিছু কিছু কন্ডিশন আছে কার্ভটাকে লেফটে নিতে পারে, অর্থাৎ এটা একটা রিভার্সিবল কার্ভ। তাহলে দেখেন ক্যারেক্টারিস্টিক সিগময়েড শেপ, 0 থেকে শুরু হয়, 100-এ গিয়ে ফ্ল্যাট হয়, রিভার্সিবল কার্ভ। এবং কোন কোন কন্ডিশন আছে যারা কার্ভটাকে শিফট করাতে পারে সেটা আমাদের জানতে হয়। এখন যেটা দরকার, কার্ভ শিফট করা মানে রাইটে শিফট করার অর্থ কি, লেফটে শিফট করার অর্থ কি। রাইটে শিফট করার অর্থ যেটা সহজভাবে মনে রাখবেন সেটা হচ্ছে রাইটে শিফট করা মানে হচ্ছে এটা ঘটনাটা টিস্যু লেভেলে ঘটবে, টিস্যুতে বেশি বেশি অক্সিজেন যাবে। কি হবে, টিস্যুতে বেশি বেশি অক্সিজেন যাবে। তাহলে যদি টিস্যুতে বেশি বেশি অক্সিজেন যেতে হয় তাহলে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বা বাইন্ডিংটা কেমন হবে, কমে যাবে ডেফিনেটলি। যদি না কমে তাহলে তো ছাড়তে পারবে না। তাহলে দেখেন অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভ শিফটেড টু দ্য রাইট, এটা কোথায় হয়, টিস্যু লেভেলে হয়। টিস্যু লেভেলে হওয়া মানে কি, সিস্টেমিক ক্যাপিলারিতে হওয়া। এখানে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কমে যাবে এবং টিস্যুতে বেশি বেশি অক্সিজেন রিলিজ করবে। এটার সাথে একটা ইভেন্ট বা একটা ইফেক্ট রিলেটেড, তার নাম হচ্ছে বোর ইফেক্ট। তার নাম হচ্ছে বোর ইফেক্ট। তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যদি লেফটে শিফট হয় তাহলে ঘটনাটা কোথায়, উল্টা কথা। ওটা হয়েছে টিস্যুতে, এটা হবে কোথায়, লাঙে। যদি লাং লেভেল হয় এখানে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বাড়বে, বেশি বেশি অক্সিজেন হিমোগ্লোবিনকে, বেশি বেশি হিমোগ্লোবিন অক্সিজেনকে পিক করতে থাকবে। তাহলে দেখেন লাং লেভেলে হয়, লাং লেভেল হওয়া মানে পালমোনারি ক্যাপিলারিতে হওয়া, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন অ্যাফিনিটি বাড়বে, মোর বাইন্ডিং অফ অক্সিজেন টু হিমোগ্লোবিন হবে। এইটার সাথে যে রিলেটেড তার নাম হচ্ছে হ্যালডেন ইফেক্ট। আমাদের যেটা বেশি দরকার 62 নম্বর পেজে গিয়ে সেটা হচ্ছে এই অংশটুকু। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন করে যে কারা কার্ভটাকে রাইটে শিফট করায়, কারা কার্ভটাকে লেফটে শিফট করায়, যে কোনো ভাবে হোক আমাদের এটা মনে রাখতে পারলেই হয়েছে। কারা কার্ভকে রাইটে শিফট করায়, কারা কার্ভকে লেফটে শিফট করায়, এটা আমরা পূর্বের সূত্র দ্বারাই মনে রাখার চেষ্টা করবো। আমাদের পূর্বে একটা সূত্র ছিল আর এবং আর। আগে আর এবং আরতে কি ছিল, আর ফর রেস্ট্রিকটিভ, আর ফর রেশিও, মানে রেস্ট্রিকটিভে সব কমে যায়, একজন বাড়তে পারে, সে হচ্ছে রেশিও। এখানে আর এবং আর মানে হচ্ছে আর ফর রাইট, আর ফর রেইজড। যে প্যারামিটার গুলো কার্ভটাকে শিফট করাইতে পারে, এই প্যারামিটার গুলো যদি বেড়ে যায় তাহলে কার্ভটা কোন দিকে যায়, রাইটে শিফট হয়। এবং আমরা আর একটা জিনিস জানবো যে রেসপিরেটরি ফিজিওলজিতে পিএইচ বলতে কিছু আছে, এটা আমরা জানি না। পিএইচ বলতে কিছু নয়, যেটা আছে হাইড্রোজেন আয়ন। তাহলে দেখেন হাইড্রোজেন আয়ন বাড়া, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বাড়া, টেম্পারেচার বাড়া, 2-3 ডিপিজি বাড়া, এগুলো যদি বাড়ে কার্ভ কোন দিকে যায়, রাইটে শিফট হয়, টিস্যু লেভেলে বেশি বেশি অক্সিজেন যাবে। অথবা এমন কোনো কন্ডিশন যে কন্ডিশনে টিস্যুতে বেশি বেশি অক্সিজেন পাঠাইতে হয়, সেই কন্ডিশনে কার্ভটা রাইটে শিফট হয়, যেমন হাইপোক্সিয়া, যেমন অ্যানিমিয়া। তাহলে যে কোনো ধরনের অ্যানিমিয়াতে কার্ভ কোন দিকে যাবে, রাইটে শিফট হবে, এক্সেপ্ট একজন, সে কে,
যার ভিতরে ফিটাল হিমোগ্লোবিন আছে। কারণ আমরা জানি ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেন ধরার বা অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি থাকে। তাহলে দেখেন এই যে থ্যালাসেমিয়া বা যার ভিতর ফিটাল হিমোগ্লোবিন আছে, এই জায়গাতে হচ্ছে আমাদের কার্ভটাকে লেফটে শিফট করবে, মানে বেশি বেশি অক্সিজেন ধরে রাখবে। বাদ বাকি যে কোনো ধরনের অ্যানিমিয়ার কার্ভটা রাইটে শিফট হবে। আর একজন আছে যে কিনা আমাদের হিমোগ্লোবিনের তুলনায় প্রায় 210 গুণ শক্তিশালী, সে বাইরে থেকে আসলেই সে সব অক্সিজেনকে পিক করতে থাকবে, সে হচ্ছে কার্বন মনোক্সাইড। তাহলে এই কার্বন মনোক্সাইড পয়জনিং হলেও কার্ভ লেফটে শিফট হবে। একটা কোশ্চেন আসতে পারে এসবি আকারে, বলতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্টটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, আপনার ইমার্জেন্সিতে আসে, আপনার হচ্ছে ব্লাড দেওয়া প্রয়োজন, কিন্তু দেখলেন যে তার যে ব্লাডটা এটা একটু রেয়ার ব্লাড গ্রুপ, আপনি পাচ্ছেন না, তাকে আপনি একটা ব্লাড ব্যাংক থেকে একটা স্টোর ব্লাড দিলেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পুরাতন, দিয়ে বলবে এই কথাগুলো বলবে যে তাহলে তার টিস্যু লেভেলে অক্সিজেন যাওয়ার হারটা কেমন হবে। স্টোরড ব্লাড যেটা, স্টোরড ব্লাডের কম্পোনেন্ট 2-3 ডিপিজি, যেটা 2-3 ডিপিজি কম থাকে। 2-3 ডিপিজি কম থাকা মানে কি, কার্ভ লেফটে শিফট, মানে বেশি বেশি অক্সিজেন ধরে রাখবে, মানে টিস্যু লেভেলে কম অক্সিজেন যাবে। যে কোনো ভাবে কোশ্চেন দেখ না কেন, আপনার এটা মনে থাকলে, বুঝে থাকলে ইজি হয়ে যাবে। এর বাইরে আর একটা ভাবে কোশ্চেন দিতে পারে, সেটা বলতে পারে কোন কোন কন্ডিশনে টিস্যু লেভেলে বেশি অক্সিজেন যায়, কোন কোন কন্ডিশনে টিস্যু লেভেলে কম অক্সিজেন যায়। তাহলে যারা কার্ভটাকে রাইটে শিফট নেয় তারাই টিস্যু লেভেলে বেশি বেশি অক্সিজেন পাঠায়, যারা কার্ভটাকে লেফটে শিফট করায় তারা টিস্যু লেভেলে কম কম অক্সিজেন পাঠায়। এটা আমরা বুঝলে এরপরে P50 যেটা আছে, P50 আমাদের পড়তে হবে না, কারণ আমরা জানি যে P50 মানে তাই যে যারা কার্ভটাকে রাইটে শিফট করে, অর্থাৎ রাইটে শিফট করলে যা হয় তারাই P50 বাড়ায়, লেফটে শিফট করলে যা হয় তারাই P50 কমায়। তার জন্য আমাদের আলাদা করে P50 পড়তে হবে না। দেখেন বিভিন্নভাবে পরীক্ষা কোশ্চেন আসে, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রাইটে শিফট করায় কারা, লেফটে শিফট করায় কারা, এই জায়গাগুলো থেকে। এরপরে যেটা দরকার সেটা আছে 64 নাম্বার পেজে, বোর ইফেক্ট এবং হ্যালডেন ইফেক্ট। এটা আমাদের একটু আগে যেটা পড়লাম এই অংশটুকু হচ্ছে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এবং আমাদের বোর ইফেক্ট এবং হ্যালডেন ইফেক্ট যেটা, এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ট্রিপল স্টার টপিক। তাহলে বোর ইফেক্ট এবং হ্যালডেন ইফেক্ট থেকে আমরা সহজভাবে যেভাবে মনে রাখবো, বোর ইফেক্টের সাথে আমরা কার সম্পর্ক বলেছিলাম রাইটে শিফটের সম্পর্ক। তাহলে বোর ইফেক্ট মানে হচ্ছে তাই যে টিস্যু লেভেলে অক্সিজেন নিয়ে যাও, এই যে আমরা যে লাং থেকে আমরা যে নাক দিয়ে যে শ্বাসটা নিচ্ছি, এই যে লাঙে অক্সিজেনটা আসতেছে, এটাকে টিস্যু লেভেলে নিয়ে টুপ করে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের বোর ইফেক্ট। তাহলে বোর ইফেক্ট কোথায় ঘটতেছে, টিস্যু লেভেলে ঘটতেছে। কার উপরে এটার প্রভাব, সিস্টেমিক সার্কুলেশন উপরে প্রভাব। তাহলে দেখেন চিন্তা করেন, বোর ইফেক্ট মানে কি, অক্সিজেন নিয়ে টিস্যু লেভেলে ছেড়ে দেওয়া, কোথায় হচ্ছে বললাম, টিস্যু লেভেলে। এখন আমাকে বলেন টিস্যু লেভেল কার বাসা, বা টিস্যু কার আধিক্য, কার রাজত্ব টিস্যু? উত্তর কি? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ টিস্যুতে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে বোর ইফেক্টটা কার উপরে ডিপেন্ড করবে, যদি টিস্যু লেভেলে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের উপরে। তাহলে দেখেন বোর ইফেক্টের ইম্পর্টেন্স কি, ইট ইনক্রিজেস অক্সিজেন ট্রান্সপোর্ট ফ্রম লাং টু টিস্যু, যেটা আমরা পড়ে ফেললাম। বোর ইফেক্ট কার উপরে ডিপেন্ড করে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের উপরে, এবং লাংয়ে সে বেশি বেশি অক্সিজেন পিক করবে এবং টিস্যুতে নিয়ে বেশি বেশি অক্সিজেন ছেড়ে দিবে, কারণ রাইটে শিফটের বৈশিষ্ট্যই ওটা যে সে বেশি বেশি অক্সিজেন টিস্যুতে নিয়ে ছেড়ে দেয়। হ্যালডেন ইফেক্ট উল্টা ঘটনাটা। হ্যালডেন ইফেক্ট মানে তাহলে কি, হ্যালডেন ইফেক্ট মানে টিস্যু লেভেলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, এই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে লাং দিয়ে বের করে দেওয়া, এটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। তাহলে টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, এটা নিয়ে লাং দিয়ে বের করে দেওয়া হচ্ছে হ্যালডেন ইফেক্ট। তাহলে হ্যালডেন ইফেক্ট কোথায় হয়েছে, লাং লেভেলে। লাং কার বাসা, অক্সিজেনের বাসা। তাহলে হ্যালডেন ইফেক্ট কার উপরে ডিপেন্ড করবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের উপরে। তাহলে দেখেন হ্যালডেন ইফেক্ট, ইট ইনক্রিজেস কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট ফ্রম দ্য টিস্যু টু দ্য লাং, ইট ডিপেন্ডস অন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। সে টিস্যু লেভেল থেকে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড পিক করবে এবং লাং লেভেলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। দ্যাটস অল অ্যাবাউট হ্যালডেন ইফেক্ট অ্যান্ড বোর ইফেক্ট। এটার বাইরে আমাদের আরেকটা জিনিস দেখতে হয়, জাস্ট জানার জন্য জানা, সেটা হচ্ছে ডাবল বোর ইফেক্ট কোথায় হয়। এক কথায় উত্তর, ডাবল বোর ইফেক্ট হয় হচ্ছে প্রেগনেন্সিতে। আমরা 2 পেজ আগে চলে যাব, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এটা আমাদের পরীক্ষার জন্য একটু লেস ইম্পর্টেন্ট। এখান থেকে 2টা কথা শিখবো, যে অক্সিজেন আমাদের ব্লাডে কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয়। 2টা ফর্ম,
ম্যাক্সিমাম অংশ যায় হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে 97% এবং মাত্র 3% যায় হচ্ছে ডিজলভ স্টেটে। এবং অ্যালভিওলাই থেকে ব্লাডে এটা কিসের মাধ্যমে যায়? প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে। এটা একবার এসবি আকারে আসছিল, সো এটা একটু জেনে রাখেন যে অক্সিজেন থেকে অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা ব্লাডে যায় হচ্ছে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট যেটা, এটা দুইটা স্টার দ্বারা পড়েন, এখানে পার্সেন্টেজ সহ ইম্পর্টেন্ট যে কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্ট হয় টোটাল 3টা ভাবে। 1 নম্বর ডিজলভ স্টেটে মাত্র 7%, 2 নম্বর বাইকার্বনেট রূপে 70%, 3 নম্বর কম্বিনেশন রূপে বাকি 23%। কম্বিনেশন রূপে হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে আরবিসির সাথে এবং কার্বামিনো প্রোটিন রূপে আরবিসি এবং প্লাজমার সাথে। এইখানে আপনাদের টেস্ট লাগতে পারে যেটা যে বাইকার্বনেট রূপে পটাশিয়াম বাইকার্বনেটিন আরবিসি এবং সোডিয়াম বাইকার্বনেটিন প্লাজমা। তাহলে আমরা যদি সহজভাবে চিন্তা করি যে দেখেন প্লাজমা মানে কি? প্লাজমা মানে ইসিএফ। ইসিএফ এ কে বেশি থাকে? সোডিয়াম। তাহলে সোডিয়াম বাইকার্বনেটিন প্লাজমা। আরবিসি মানে কি? আইসিএফ। আইসিএফ এ কে বেশি থাকে? পটাশিয়াম। সো পটাশিয়াম বাইকার্বনেটিন আরবিসি এন্ড সোডিয়াম বাইকার্বনেটিন প্লাজমা। আমাদের কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট থেকে আমরা জাস্ট এতটুকুই দেখব। এখন আরো একটা বোঝার জায়গা যেটা, সেটা হচ্ছে ক্লোরাইড শিফট। তাহলে আমরা একটু আগে দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড 3টা ভাবে আমাদের ট্রান্সপোর্ট হইতে পারে। এই 3টা ভাগে ট্রান্সপোর্ট হওয়ার একটা ওয়ে হচ্ছে ক্লোরাইড শিফট, একটা ওয়ে হচ্ছে বাইকার্বনেট রূপে ট্রান্সপোর্ট হওয়া, সেটাই আমরা ক্লোরাইড শিফটে আলোচনা করব। তাহলে দেখেন এই ক্লোরাইড শিফট থেকে আমরা যা যা বলতে পারি, 1 নম্বর বলতে পারি এটা হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের একটা মাধ্যম। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের একটা মাধ্যম হচ্ছে ক্লোরাইড শিফট। তাহলে এটা কোথায় ঘটে? 2 নম্বর কথা, এটা হচ্ছে টিস্যু লেভেলে। কোথায় হয় এটা? টিস্যু লেভেলে। টিস্যু লেভেল মানে কি? এটা হচ্ছে সিস্টেমিক ক্যাপিলারিতে ঘটে। সিস্টেমিক ক্যাপিলারি বা টিস্যু লেভেল কার ভাষা বলেছিলাম? কার্বন ডাইঅক্সাইডের ভাষা। কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে তার আর এক নামান্তর হচ্ছে হাইড্রোজেন আয়ন বেশি থাকা। তার মানে কি? আলটিমেটলি পিএইচ কেমন থাকা? পিএইচ কম থাকা, অর্থাৎ অ্যাসিডোসিস। 3 নম্বর যেটা দেখেন, কার্বন ডাইঅক্সাইড যখন আরবিসির ভিতরে ঢোকে তখন কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম তাকে পানির সাথে মিশিয়ে দেয়, মিশিয়ে দিয়ে একটা দুর্বল অ্যাসিড তৈরি করে। এই দুর্বল অ্যাসিডটা সহজে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট রূপে বিয়োজিত হয়। হাইড্রোজেন আয়ন গিয়ে তখন হিমোগ্লোবিনকে পায় এবং হাইড্রোজেন হিমোগ্লোবিন বাফার তৈরি করে। তাহলে 3 নম্বর যেটা হলো, সে বাফার মেনটেন করতেছে। এবং এখানে বাইকার্বনেট যেটা, বাইকার্বনেটটা তখন ক্লোরিনের সাথে একটা এক্সচেঞ্জ চ্যানেল মেনটেন করে বাইকার্বনেট সেল থেকে বের হয় এবং ক্লোরাইড সেলের ভিতরে ঢোকে। সো 4 নাম্বার যেটা, সে বিভিন্ন আয়নিক ব্যালেন্স মেনটেন করতেছে। 5 নাম্বার যেটা ইম্পর্টেন্ট কাহিনী ঘটে সেটা হচ্ছে দেখেন সেলের ভিতরে ক্লোরাইড প্রবেশ করে এবং বাইকার্বনেট বের হয়। ক্লোরাইড একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সে যেদিকে যায় সাথে পানিকে নিয়ে যায়। তাহলে এটা একটা সেল হচ্ছে আরবিসি, নর্মাল হচ্ছে সে ধরেন এই অবস্থায় ছিল, যদি এর ভিতরে পানি ঢোকে তাহলে কি হবে? সেলের সাইজটা বড় হয়ে যাবে। আরবিসির সাইজ যদি বড় হয়ে যায় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হেমাটোক্রিট বেড়ে গেছে, অথবা সেটাকে আমরা বলি প্যাক্সেল ভলিউম বেড়ে গেছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ফিচার অর অল অ্যাবাউট ক্লোরাইড শিফট। দেখেন আপনাদের ইম্পর্টেন্স অফ ক্লোরাইড শিফটে বলা আছে যে ইট হেল্পস ইন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট, দেখে আসলাম। মেনটেন্স আয়নিক ব্যালেন্স ইন বোথ আরবিসি অ্যান্ড ব্লাড, দেখে আসলাম। মেনটেন্স পিএইচ অফ দ্য ব্লাড, অর্থাৎ পিএইচ কমায়, সেটা দেখলাম। ইনক্রিজেস হেমাটোক্রিট অথবা ইনক্রিজেস প্যাক্সেল ভলিউম অফ দ্য ব্লাড। কার ইনফ্লাক্স হয়েছে কার ইফ্লাক্স হয়েছে এটা আমরা মনে রাখবো, ছবি দেখে মনে রাখবো। কার্বন ডাইঅক্সাইডের বন্ধু হচ্ছে ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড যেদিকে যাবে ক্লোরাইড সেদিকে যাবে। যেহেতু এটা টিস্যু লেভেলের ঘটনা, তাহলে কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতরে প্রবেশ করবে। যদি লাং লেভেল হইতো তাহলে সেল থেকে বের হয়ে যেত। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরাইডের ইনফ্লাক্স এবং বাইকার্বনেটের ইফ্লাক্স। যদি বলা হয় রিভার্স ক্লোরাইড শিফট, মানে ওটা লাং লেভেলে যদি ঘটে, ঠিক উল্টা কাহিনীটা। তাহলে দেখেন যদি রিভার্স ক্লোরাইড শিফট হয়, ক্লোরাইড শিফট আমরা কি কি দেখেছিলাম? ওইখানে ইনফ্লাক্স হয়েছিল কার কার? বাইকার্বনেটের। ইনফ্লাক্স হয়েছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। তাহলে এখানে ইনফ্লাক্স হবে কার? বাইকার্বনেট, উল্টা ঘটনাটা। এবং যেহেতু এটা লাং লেভেলে ঘটছে, লাং লেভেলে ঘটা মানে কি এখানে সেলের ভিতর বা আরবিসির ভিতর আরো কে ঢুকবে? অক্সিজেন। সেল থেকে এখন বের হবে কে? ক্লোরাইড শিফটে কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতর ঢুকেছিল, ইনফ্লাক্স হয়েছিল। তাহলে এখানে কি হবে? ইনফ্লাক্স হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরাইড আয়ন এই দুইটার ইনফ্লাক্স হলো। ওইখানে পিএইচ কেমন ছিল?
পিএইচ ওখানে কম ছিল, তাহলে এখানে পিএইচ কেমন হবে? বেশি হবে। সেলের ভিতরে ক্লোরাইড প্রবেশ করেছিল, অসমোটিক্যাল অ্যাক্টিভ পার্টিকেল প্রবেশ করেছিল, তার জন্য হেমাটোক্রিট বা প্যাক্সেল ভলিউম বেড়ে গিয়েছিল। এখানে সেল থেকে ক্লোরাইড বের হয়ে যাবে, তাহলে হেমাটোক্রিট অথবা প্যাক্সেল ভলিউম কেমন হবে? কমে যাবে। এগুলো হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। দেখেন, সে পিএইচ বাড়ায়, হেমাটোক্রিট কমায়, ইফ্লাক্স হয় কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরাইডের, ইনফ্লাক্স হয় বাইকার্বনেট এবং অক্সিজেনের। আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে পরীক্ষায় কিন্তু ক্লোরাইড শিফট বা রিভার্স ক্লোরাইড শিফট এইভাবে ডিরেক্টলি করে কোশ্চেন আসবে না। পরীক্ষা কোশ্চেনটা আসে এইভাবে, আমাদের দেখে বুঝতে হয় যে এটা কি ক্লোরাইড নাকি রিভার্স ক্লোরাইড। দেখেন বলেছে হোয়েন কার্বন ডাইঅক্সাইড ইজ রিমুভ ফ্রম পালমোনারি ক্যাপিলারি। পালমোনারি ক্যাপিলারি বলছে মানে কি? ক্লোরাইড শিফট কোথায় হয়? সিস্টেমিক ক্যাপিলারিতে। রিভার্স ক্লোরাইড কোথায় হবে? পালমোনারি ক্যাপিলারিতে। তাহলে এই কোশ্চেনটা কোথায় থেকে আসা? রিভার্স ক্লোরাইড শিফট। তাহলে রিভার্স ক্লোরাইড শিফট ইফ্লাক্স হবে কার কার, বের হবে কে কে? চিন্তা করেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরাইড। তাহলে ক্লোরাইড বলছে ইট ইজ ট্রু, অক্সিজেন বলছে এটা ফলস। এখানে যদি কার্বন ডাইঅক্সাইড হইতো তাহলে ট্রু হইতো। ইনফ্লাক্স অফ বাইকার্বনেট, সো ইট ইজ ট্রু। পিএইচ কেমন হয়? বেড়ে যায়, ইট ইজ ট্রু। প্যাক্সেল ভলিউম, হেমাটোক্রিট কমে যায়, সো ইট ইজ ফলস। সো দেখেন বি এবং ই নাম্বার ফলস, বাদ বাকি যেগুলো এগুলো ট্রু। এই যে এই কোশ্চেনটা অলরেডি আগে বলে ফেলেছি যে সে হচ্ছে সিম্পল ডিফিউশনে বা প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে যায়। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড ইন ব্লাড অ্যাজ, সহজ কোশ্চেন, আমরা জাস্ট এখন জানি, ইজিলি বলতে পারবো। সেটা হচ্ছে বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট সেটা সহ বলে দিতে পারবো। পটাশিয়াম বাইকার্বনেট রূপে কোথায়, সোডিয়াম বাইকার্বনেট রূপে কোথায়, সবই আমরা ইজিলি বলে দিতে পারবো। এখন আমরা যে টপিকটা দেখবো এই টপিকটা হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন। এই টপিকটা পরীক্ষার জন্য রিসেন্টলি কিছু পরীক্ষা আসছে। এখান থেকে যদি আমরা ডিটেল পড়তে চাই বা ডেপথে পড়তে চাই, এটা অনেক কিছু পড়া যায়। পরীক্ষার জন্য যা দরকার সেটা জাস্ট আমরা এক লাইনে পড়ে ফেলতে পারি। অ্যাক্লিমেটাইজেশন মানে হচ্ছে, এটা আসলে আমরা 3টা এইজ দ্বারা প্রকাশ করতে পারি। হাই টাইম, হাইপোক্সিক এবং হাই অ্যালটিটিউডে যদি থাকে তাহলে আপনার বডির কার্ডিও রেসপিরেটরি যে সকল চেঞ্জ আসে সেই চেঞ্জগুলোকে অ্যাক্লিমেটাইজেশন বলা হয়। এখানে দেখবেন অনেক কিছু বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যায়। তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে ডিউ টু ভেসেল কনস্ট্রিকশনের জন্য। এত কিছুর ভিড়ে পরীক্ষা কোশ্চেন আসে যেভাবে, আগে কোশ্চেনটা আমরা দেখে ফেলি। দেখেন, এট হাই অ্যালটিটিউড দেয়ার ইজ ইনক্রিজ ইন, এভাবেই 3-4টা কোশ্চেন আসে পরীক্ষায় যে হাই অ্যালটিটিউডে বা অ্যাক্লিমেটাইজেশনে কি কি বাড়ে, এভাবে পরীক্ষা কোশ্চেন আসে। আমরা শিখবো হচ্ছে জাস্ট এই অংশটুকু, এটা শিখলে আমাদের পড়া শেষ। যে অ্যাক্লিমেটাইজেশনে কি বাড়ে না, উত্তর হচ্ছে এই কয়েকটা জিনিস বাড়ে না। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন এগুলো কমে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ স্যাচুরেশন, বাইকার্বনেট এগুলো কমে, ইএসআর যেটা ইএসআরটা নর্মাল থাকে। তাহলে অ্যাক্লিমেটাইজেশনে সব বাড়লেও এই প্যারামিটারগুলো কমে বা নর্মাল থাকে, এগুলো বাড়ে না। এটা আমাদের, আমরা যদি মনে রাখি, এটা আমাদের মনে রাখলে ইজি হবে। অ্যাক্লিমেটাইজেশনে বডিতে রেসপিরেটরি অ্যালকালোসিস কন্ডিশন হয় এবং অ্যালকালোসিস রিলেটেড যে সকল কম্পেনসেশন সেই কম্পেনসেশন হয়। রেসপিরেটরি অ্যালকালোসিস কি, অ্যাসিডোসিস কি, এগুলো আমরা একটু পরে দেখবো। আমরা অ্যাক্লিমেটাইজেশন থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে হাইপোক্সিয়া। এবার পরীক্ষাতে কোশ্চেন এসেছিল হাইপোক্সিয়া, হাইপোক্সেমিয়া, দুইটা টপিক যদি আমরা চিন্তা করি। হাইপোক্সিয়া মানে হচ্ছে টিস্যু লেভেল অক্সিজেন কমে যাওয়া, আর হাইপোক্সেমিয়া কি? হাইপোক্সেমিয়া মানে হচ্ছে ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাওয়া। হাইপোক্সিয়া থেকে পরীক্ষা কোশ্চেন আসে হচ্ছে 3 ভাবের যে কোনো একটা ভাগে, যে এইখানে 4 ধরনের হাইপোক্সিয়া আমরা দেখি। হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। এই 4 ধরনের হাইপোক্সিয়ার যে কোনো এক ধরনের হাইপোক্সিয়ার উদাহরণ থেকে আসতে পারে। যে নিচের কোনগুলো স্টেগনেন্ট হাইপোক্সিয়ার উদাহরণ, কোনগুলো ইস্কেমিক হাইপোক্সিয়ার উদাহরণ বা হিস্টোটক্সিক হাইপোক্সিয়ার উদাহরণ, এভাবে আসতে পারে। অথবা পরীক্ষা কোশ্চেন দিতে পারে কোন ধরনের হাইপোক্সিয়াতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে, এভাবে আসতে পারে। অথবা 3 নাম্বার ধাপ যেটা, কোন ধরনের হাইপোক্সিয়াতে সোললি অক্সিজেন দিলে বেনিফিট পাবো। আসেন আমরা একটা ছোট গল্পের মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করি। এখানে দেখেন হাইপোক্সিয়ার উদাহরণ অনেকগুলো উদাহরণ। সো এইটা বাদে অন্য যা যা আছে অন্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। গল্পটা এরকম, গল্পটা হচ্ছে আমাদের নিত্য দিনের যে গল্প। ধরেন আমরা ফেসবুক স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়ে গেল, আমরা ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে ক্লিক করলাম, প্রোডাক্টটা একজন ডেলিভারি ম্যান এসে আমার বাসায় দিয়ে গেল। যেখানে যেখানে ঝামেলা হইতে পারে ওই ধরনের হাইপোক্সিয়া। আপনি অর্ডার করছেন, সাইট ভালো, প্রোডাক্ট ভালো, ডেলিভারি ম্যানও সৎ। ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে আপনি বাসা তালা দিয়ে চলে গেছেন, প্রোডাক্ট ডেলিভারি হতে পারলো না। আপনার বাসা বা টিস্যুকে ব্লক করতে পারেন 2টার মাধ্যমে, এক হচ্ছে নার্কোটিকের মাধ্যমে
দুই হচ্ছে সায়ানাইড পয়জনিং এর মাধ্যমে। তাহলে নার্কোটিক বা সায়ানাইড পয়জনিং ইজ এক্সাম্পল অফ হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। এখন বাসা খোলা আছে, সাইটও ভালো, প্রোডাক্টও ভালো, ডেলিভারি মানে ভালো, তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে এই যে রোড দিয়ে আসবে, রোডটাতে ঝামেলা। রোডটা কি? হাত থেকে শুরু করে টিস্যু লেভেল। তাহলে যদি আমাদের ডিক্রিজ ভেনাস রিটার্ন হয়, অথবা যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয়, অথবা যদি হেমোরেজ হয়, অথবা যদি শক হয়, অথবা যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এগুলো যদি কিছু হয়, তাহলে দিস উইল কজ স্টেগনেন্ট অর ইস্কিমিক হাইপোক্সিয়া, মানে পাথে ঝামেলা, পাথওয়েতে ঝামেলা। এখন বাসাও খোলা আছে, রাস্তাও ভালো আছে, তাহলে সমস্যা কোথায়? আইদার সমস্যা হচ্ছে আপনার সাইটটা কি আমাদের বোন ম্যারো, মানে যে কোনো ধরনের অ্যানিমিয়া, তাহলে অ্যানিমিয়াতে আমাদের অ্যানিমিক হাইপোক্সিয়া হতে পারে। অথবা হতে পারে যে যেটা ডেলিভারি ম্যান তার ভিতর ঘাপলা আছে। ডেলিভারি ম্যান কে ছিল? হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের কোনো সমস্যা বা হিমোগ্লোবিনোপ্যাথিস বা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, ইট উইল কজ আমাদের অ্যানিমিক হাইপোক্সিয়া। অথবা আপনার চেয়ে 210 গুণ শক্তিশালী একজনের কথা বলছিলাম, যে রাস্তায় থাকলে আপনার প্রোডাক্ট সব ছিনাই নিতে পারে, সে হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড পয়জনিং, ইট উইল অলসো কজ অ্যানিমিক হাইপোক্সিয়া। প্রথমে বললাম দুইটা, পরে চারটা, পরে পাঁচটা, এরপরে হচ্ছে তিনটা, এই যে টোটাল 10টা। এই 10টা বাদে দুনিয়ার যা পাবেন সবগুলো হাইপোক্সিক হাইপোক্সিয়ার উদাহরণ। সবগুলাতে আপনার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমবে। সবগুলাতে সোললি অক্সিজেন দিলে বেনিফিট পাবো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, ধরেন আপনি ওয়ার্ডে গেছেন, গিয়ে দেখলেন একটা পেশেন্টের খুব শ্বাসকষ্ট, আপনি অক্সিজেন দিচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না। আপনি জাস্ট তার লোয়ার পালপেবরি দেখলেন যে তার সিভিয়ারলি অ্যানিমিক, আলটিমেটলি তার অ্যানিমিক হার্ট ফেলিওর ডেভেলপ করে যাচ্ছে, অ্যানিমিয়ার জন্য তার হাইপোক্সিয়া। ওই জায়গায় আপনি তাকে যদি ব্লাড না দেন, অক্সিজেন দিয়ে কিন্তু তার ওই হাইপোক্সিয়া কারেক্ট করা যাবে না। সো এই জায়গাগুলোতে সোললি অক্সিজেন দিলে একটা বেনিফিট পাওয়া যায়। বাট অন্য যে জায়গাগুলো অ্যানিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট হাইপোক্সিয়া বা হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, এই জায়গায় আন্ডারলাইন কজকে যদি ট্রিট না করেন, তাহলে ওই হাইপোক্সিয়া ভালো হবে না। এখন এই হাইপোক্সিয়ার নিয়ে দেখেন, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া এবং ইস্কিমিক হাইপোক্সিয়া জ্ঞানে যা আছে, এটা আপনাদের শীটে একটু দেওয়া আছে, একবার একটু রিডিং করবেন। কারণ হাইপোক্সিয়া যেহেতু কমন টপিক, যেহেতু এটা একটা 3 স্টার টপিক, এখান থেকে ডিটেল দিতে পারে, তার জন্য এটা দেওয়া। হাইপোক্সিয়া হইলে বডিতে ইমিডিয়েট কি কি ইফেক্ট হয়, অনেক কিছু দেওয়া আছে, একটা স্টার দ্বারা পড়বেন, যেগুলো কালার করা, এটা একটু ভালো করে দেখবেন। আপনাদের শীটে নতুন সংযোজন একটা এসেছে, সেটা হচ্ছে ইফেক্ট অফ হাইপোক্সিয়া অন দ্য ব্রেন। এটা একবার রিডিং দিবেন। যেহেতু বললাম যে হাইপোক্সিয়া থেকে কোশ্চেন দিচ্ছে, এবারও কোশ্চেন দিয়েছে, সামনেবারও দিতে পারে, বা আমাদের এফসিপিএসও দিতে পারে। সো এই কথাগুলো পড়েন, এই কথাগুলো একবার রিডিং দিলে সেটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখেন পরীক্ষা কোশ্চেন আসে কিভাবে, ডিক্রিজ আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ এ কনসিকুয়েন্স অফ, অর্থাৎ উত্তর কি? এক কথায় উত্তর হাইপোক্সিক হাইপোক্সিয়া। মানে হাইপোক্সিক হাইপোক্সিয়ার যে উদাহরণ, সেগুলো হবে হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে আমার যে গল্পটা ছিল, গল্পের মধ্যে যারা যারা ছিল তারা হবে ফলস, গল্পের মধ্যে যারা ছিল না তারা হাইপোক্সিক হাইপোক্সিয়ার উদাহরণ, তারা হবে ট্রু। তাহলে দেখেন, হাইপোভেন্টিলেশন গল্পে পেয়েছি, পাইনি, সো ট্রু। লো হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, ডেলিভারি ম্যানের সমস্যা, পেয়েছি, সো এটা ফলস। কার্বন মনোক্সাইড পয়জনিং, আপনার চেয়ে 210 গুণ শক্তিশালী, পেয়েছি, অ্যানিমিক হাইপোক্সিয়ার উদাহরণ, সো এটা ফলস। সায়ানাইড পয়জনিং, বাসা তালা দিছেন, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, সো ইট ইজ ফলস। লিভিং অ্যাট হাই অ্যালটিটিউড বা অ্যাক্লিমাটাইজেশন, এটা পাইনি, সো এটা হাইপোক্সিক হাইপোক্সিয়ার উদাহরণ, সো ইট ইজ ট্রু। সো দেখেন, এ এবং ই নাম্বার ট্রু, বাদ বাকিগুলো ফলস। এইভাবে পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন দিতে পারে, আপনি এখন কোশ্চেন ব্যাংক দেখলেই পারবেন। দেখেন একবার পরীক্ষা কোশ্চেন আসছে, arterial blood gas transport of a 30 years male shows reduced partial pressure of oxygen. partial pressure of oxygen কমে গেছে, what may be the cause? উত্তর কি বলেন? উত্তর কি হবে? উত্তর হবে হাইপোক্সিক হাইপোক্সিয়া। তার মানে দেখেন, অন্য যেগুলো থাকবে সবগুলাই অন্য হাইপোক্সিয়ার উদাহরণ। এই যে অ্যানিমিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়ার উদাহরণ। হেমোরেজ আমাদের স্টেগনেন্ট বা ইস্কিমিক হাইপোক্সিয়ার উদাহরণ। সায়ানাইড পয়জনিং হিস্টোটক্সিক হাইপোক্সিয়ার উদাহরণ। অ্যাবনর্মাল হিমোগ্লোবিন অ্যানিমিক হাইপোক্সিয়ার উদাহরণ। বাকি থাকলো কে? হাইপোভেন্টিলেশন। এই হাইপোভেন্টিলেশন রিলেটেড বা আমাদের হাইপোক্সিক হাইপোক্সিয়া রিলেটেড যে আরেকটা ইনফরমেশন আমাদের জানা থাকা দরকার, যে আমাদের মোস্ট কমন হাইপোক্সিয়া হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া। এখন ওই যে একটু আগে একটা কথা বলতেছিলাম, যে ধরেন একটা পেশেন্ট ওয়ার্ডে আছে, তার হিমোগ্লোবিন লেভেল কম, আপনি তাকে
যেহেতু শ্বাসকষ্ট পাইছেন তাকে অক্সিজেন দিচ্ছেন। কাউকে যদি 100% অক্সিজেন প্রলং সময় ধরে বা 8 ঘন্টা বেশি সময় ধরে একটানে দিতে হয় বা একটানে দিতে থাকেন, তাহলে ফ্রি রেডিকাল ফর্মেশন হওয়ার মাধ্যমে কিছু টক্সিক ইফেক্ট বডিতে দেখা যায়, সেটাকে বলা হয় অক্সিজেন টক্সিসিটি। কি কি ফিচার আমরা দেখতে পাই? আমরা তার সাবস্টার্নাল ডিস্ট্রেস পাই, নাজাল কনজেশন পাই, সোর থ্রোট পাই, সিজার পাই, তার কাফ পাই। এছাড়া আরো কি পাই? তার ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া পাই, রেট্রোভেন্ট্রাল ফাইব্রোপ্লাসিয়া পাই। এই 7টাকে আমরা ফিচার অফ অক্সিজেন টক্সিসিটি হিসাবে ধরে পড়বো। একবার পরীক্ষা কোশ্চেন আসে, হোয়াট আর দ্য ফিচার অফ অক্সিজেন টক্সিসিটি। চলে যান 72 নাম্বার পেজে। 2টা ইম্পর্টেন্ট টপিক রয়েছে হাইপারক্যাপনিয়া নিয়ে। প্রথম কথা হচ্ছে কজেস অফ হাইপারক্যাপনিয়া কি, এটা জাস্ট একটা স্টার দ্বারা আমরা পড়বো, যেটা আমরা 3-4টা স্টার দ্বারা পড়বো, সেটা হচ্ছে ইফেক্ট অফ হাইপারক্যাপনিয়া। ইফেক্ট অফ হাইপারক্যাপনিয়া। এবং হাইপারক্যাপনিয়ার আরো কিছু নাম আছে, নামগুলো আমরা শিখবো। হাইপারক্যাপনিয়ার আরো নাম হচ্ছে হাইপোভেন্টিলেশন, আরো নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, আরো নাম হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেইলর, আরো নাম হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। দেখেন এখানে বেশ কিছু নতুন টার্ম শিখছি, রেসপিরেটরি অ্যাসিডোসিস, টাইপ 2 রেসপিরেটরি ফেইলর। তাহলে আমরা আগে একটু এই টার্মগুলো শিখে আসি, তাহলে এটা আমার জন্য সহজ হবে। আমরা চলে যাব এখন আমাদের 72 নাম্বার পেজ থেকে আমাদের লেকচার শিটের একদম শেষের দিকে রেসপিরেটরি অ্যাসিডোসিস যে অংশে আছে সেই অংশে চলে যান হচ্ছে শিটের 84 নাম্বার পেজে। 84 নাম্বার পেজে গিয়ে ওইখানে দেখেন রেসপিরেটরি অ্যাসিডোসিসের বিভিন্ন কজ দেওয়া আছে। এই কজের জায়গায় 3টা স্টার দিয়ে দেন। রেসপিরেটরি অ্যাসিডোসিসের কজ 3টা স্টার। শিটের 84 নাম্বার পেজে ল্যাবরেটরি ফাইন্ডিং অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস দেওয়া আছে, এটা ইনফিনিটি স্টার দেন। ল্যাবরেটরি ফাইন্ডিং অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস ইনফিনিটি স্টার দেন। আমরা এখন একটা অ্যাসিডোসিস কি বা রেসপিরেটরি অ্যাসিডোসিস কি এই জিনিসটা একটু শেখার চেষ্টা করব, খুবই সহজভাবে শেখার চেষ্টা করব। দেখেন আমরা কিছু জানি বা না জানি, অ্যাটলিস্ট এটা জানি যে অ্যাসিডোসিস কি। অ্যাসিডোসিস মানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া। তাহলে হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে সেটাকে অ্যাসিডোসিস বলি। বডির এমন কোন কন্ডিশন যেখানে কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য হাইড্রোজেন আয়ন বাড়ছে, সেটাকে বলা হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য যদি হাইড্রোজেন আয়ন বাড়ে, সেটাকে কি বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস। ধরেন আপনি ঠিকভাবে শ্বাস নিতে পারতেছেন না, হাইপোভেন্টিলেশন হচ্ছে বা বডিতে কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড রিটেন করতেছে, এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য বডিতে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়, সেটাকে বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস। কজটা কোথায়? লাঙে। কম্পেনসেট কে করবে? কিডনি। কিডনি কি বলবে? কিডনি বলবে যে বডিতে যেহেতু হাইড্রোজেন আয়ন বেশি, আমি তো ইউরিন দিয়ে এমনিতেই কিছু অ্যাসিড এক্সক্রিট করতে পারি, তাহলে ওইটার পরিমাণ একটু বাড়াই দিই। ইউরিনটাকে সে অ্যাসিডিক করে দিল। আরো যে কাজ করে সে হচ্ছে তার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে কিছু বাইকার্বনেটকে রিঅ্যাবজর্ব এবং রিজেনারেট করতে থাকে। বললো যে হাইড্রোজেন আয়ন যদি বেশি, আমি কিছু বাইকার্বনেট রিঅ্যাবজর্ব এবং রিজেনারেট করি, তার আগে নিউট্রালাইজ করতে থাকবে। আলটিমেটলি যখন আপনি প্লাজমা বাইকার্বনেট লেভেল দেখবেন প্লাজমা বাইকার্বনেট লেভেল বেশি। এই যে প্লাজমা বাইকার্বনেট লেভেল বেশি পাইলেন, বেশি প্লাজমা বাইকার্বনেট লেভেল যুক্ত এই কন্ডিশনটাকে বলা হয় পজিটিভ বেজ অ্যাক্সিস। পজিটিভ বেজ অ্যাক্সিস। এবং আরেকটা কথা মনে রাখবেন, অ্যানায়ন গ্যাপ, যেটা অ্যানায়ন গ্যাপ আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হোক অ্যালকালোসিস হোক, বোধ ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ হচ্ছে নর্মাল। আর এইখানে হাইড্রোজেন আয়নের একজন বন্ধু আছে, হাইড্রোজেন আয়নের বন্ধু হচ্ছে পটাশিয়াম আয়ন। অর্থাৎ যেখানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, সে পটাশিয়াম আয়নকে বলবে তুমিও বেড়ে যাও। অর্থাৎ এখানে অ্যাসিডোসিসের সাথে হাইপার ক্যালিমিয়া হবে। তাহলে দেখেন আমরা এই যে 84 নাম্বার পেজে ল্যাবরেটরি ফাইন্ডিং অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, এখানে যে কাজ করব, এরকম একটা ঊর্ধ্বমুখী সাইন দিয়ে দিব, দিয়ে লো পিএইচ যেখানে আছে, লো পিএইচ এর ওখানে লিখবো হচ্ছে হাই হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? ডিউ টু হাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য হাইড্রোজেন আয়ন বাড়ছে। কম্পেনসেশনে কি হয়েছে?
কম্পেনসেশনে আমাদের নেট ইউরিনারি অ্যাসিড এক্সক্রিশন যেটা এটা বেড়ে গেছে। আরো কি হয়েছে, আরো যে কাজটা হয়েছে সেটা হচ্ছে প্লাজমা বাইকার্বনেট বেড়ে গেছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে রিঅ্যাবজর্ব বা রিজেনারেটের মাধ্যমে। এই যে প্লাজমা বাইকার্বনেট বাড়া, এই কন্ডিশনটাকে আমরা কি বলি, পজিটিভ বেজ অ্যাক্সিস। এবং অ্যানোয়ন গ্যাপটা কেমন হয়, অ্যানোয়ন গ্যাপটা ইউজুয়ালি নর্মাল হয় এবং কি পাই, তার হাইপার ক্যালিমিয়া পাই। এছাড়া হাইপোক্লোরেমিয়া উইথ ক্লোরিউরিসিসও আমরা পাই। দ্যাটস অল অ্যাবাউট দ্য ফাইন্ডিং অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস। সবকিছু হইলো কিসের জন্য, হাইড্রোজেন আয়ন বাড়লো ডিউ টু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য। এখন আর একটা কন্ডিশন আপনার কাছে অ্যারাইজ করতে পারে। 85 নাম্বার পেজে চলে যান। 85 নাম্বার পেজে গিয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস যেখানে আছে ওইখানে যান। ধরেন আপনি কোন একটা মেডিকেলের ইমার্জেন্সিতে ডিউটি করতেছেন, আপনার কাছে একটা পেশেন্ট আসলো, মেডিকেল ফার্স্ট ইয়ারের পেশেন্ট, সেগুলো তার খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে। আপনি তার পালস অক্সিমিটার দেখলেন যে পালস অক্সিমিটারতে সে এটা নর্মাল, এবং তার যে কাজ করলেন, আপনি ভাবলেন যে মেডিকেল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সে যেহেতু খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে, তার আমি একটা এক্স রে করি, একটা ইসিজি করি, দেখলেন এক্স রে ইসিজি সবই নর্মাল। ইট মে বি এ কেস অফ সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। এই পেশেন্টটাকে দেখলেন যে শরীর হাত পা বাঁকায় নিয়ে আসতেছে। কিভাবে কি হচ্ছে দেখেন, সে যে কাজ করতেছে সে হাইপার ভেন্টিলেট করতেছে, মানে বেশি বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। বেশি বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের করার আর এক নামান্তর হচ্ছে বডি থেকে হাইড্রোজেন আয়ন কমায় ফেলা। মানে হাইড্রোজেন আয়ন কমায় ফেলার আর এক অর্থ হচ্ছে বডির নেট বাইকার্বনেট বেড়ে যাওয়া। তাহলে বাইকার্বনেট যদি বাড়ে, সেই কন্ডিশনটাকে কি বলি আমরা, অ্যালকালোসিস। কেন অ্যালকালোসিস হলো, ডিউ টু কার্বন ডাইঅক্সাইডের জন্য। তাহলে কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার জন্য যে অ্যালকালোসিস, সেটাকে আমরা কি বলবো, রেসপিরেটরি অ্যালকালোসিস। কজটা কি, কজটা লাং, কে কম্পেনসেট করবে, কিডনি। কিডনি কি বলবে, কিডনি বলবে যে আমার বডিতে তো এমনি হাইড্রোজেন আয়ন কম, আমি যে হাইড্রোজেন আয়নটা এক্সক্রিট হচ্ছে ওটা একটু কমাই দেই, একটা কাজ। 2 নাম্বার, যখন আমাদের এই যে অ্যালকালোসিস কন্ডিশনে কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইম, ওই এনজাইমটা কাজ করতে পারে না। না কাজ করলে যে কাজটা হয়, যে বাইকার্বনেটটা সে আগে রিঅ্যাবজর্ব করতো, সে আর রিঅ্যাবজর্ব করতে পারে না। তখন ওই বাইকার্বনেটটা ইউরিন দিয়ে পাস করতে থাকে। যদি ইউরিন দিয়ে পাস করতে থাকে, তখন প্লাজমা বাইকার্বনেট যদি মাপেন, প্লাজমা বাইকার্বনেট কেমন পাবেন, কম পাবেন। বেশি বাইকার্বনেট যুক্ত অবস্থাকে বলছিলাম পজিটিভ বেজ অ্যাক্সিস, কম বাইকার্বনেট যুক্ত অবস্থাকে কি বলবো, নেগেটিভ বেজ অ্যাক্সিস। অ্যানোয়ন গ্যাপ কেমন পেয়েছিলাম, বলেছিলাম অ্যানোয়ন গ্যাপ অ্যাসিডোসিস হোক অ্যালকালোসিস হোক সব জায়গায় নর্মাল। আবার এই যে তার শরীর হাত পা বাঁকায় আসতেছে, এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে তার হাইপোক্যালসিমিক টিটানি হচ্ছে। হাইপোক্যালসিমিক কেন, কারণ এই যে অ্যালকালোসিস কন্ডিশনে তার বডির যে ক্যালসিয়াম আয়নটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে, তার জন্য বডিতে হাইপোক্যালসিমিয়া হয়। তার জন্য কি বাড়ি থেকে তাকে ক্যালসিয়াম দিবেন, উত্তর হচ্ছে না। আমরা কি করি, তাকে একটা ব্যাগের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা দিতে বলি, মানে ছাড়তে বলি, ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার নিতে বলি। তাহলে লাভ যেটা হয়, লাভ হচ্ছে তার এই অ্যালকালোসিস কারেকশন হয়ে যায় এবং হাইপোক্যালসিমিক টিটানিটাও কারেকশন হয়ে যায়। তাহলে দেখেন, এই যে অ্যালকালোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস, এখানে আমরা একটা নিম্নমুখী সাইন দিব। হাই পিএইচ যেখানে বলা আছে, এটার এখানে লিখবো হচ্ছে লো হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন কমে গেছে, কেন কমছে, ডিউ টু লো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। আলটিমেটলি ইউরিনে আমাদের অ্যাসিড এক্সক্রিশন কেমন হয়েছে, কমে গেছে। এবং যেহেতু ইউরিন দিয়ে কিছু বাইকার্বনেট পাস হচ্ছে, আলটিমেটলি তার প্লাজমা বাইকার্বনেট কেমন, প্লাজমা বাইকার্বনেট কম। এবং প্লাজমা বাইকার্বনেট কম যুক্ত অবস্থাটাকে আমরা কি বলি, নেগেটিভ বেজ অ্যাক্সিস। অ্যানোয়ন গ্যাপ কেমন হয়, নর্মাল হয়, এবং সাথে হাইপোক্যালসিমিয়া পাই। দ্যাটস অল অ্যাবাউট রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে আমরা এখান থেকে রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসের কজ এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসের ল্যাবরেটরি ফাইন্ডিং যেটা, এটা একটু জানার চেষ্টা করলাম। কারণ এখানে আমরা হাইপারক্যাপনিয়া যে অংশটুকু দেখেছিলাম, হাইপারক্যাপনিয়ার এই অংশে দেখেন, হাইপারক্যাপনিয়ার আর একটা ফিচারকে আমরা বললাম রেসপিরেটরি অ্যাসিডোসিস, মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের যে ল্যাব ফাইন্ডিং গুলা, দ্যাট উইল অলসো এ ল্যাব ফাইন্ডিং অফ হাইপারক্যাপনিয়া।
এছাড়া একটু পরে আমরা আরেকটা দেখবো যে কার্বন ডাইঅক্সাইড ইজ এ পোটেন্ট কেমোরিসেপ্টর, মানে কার্বন ডাইঅক্সাইড যদি থাকে সে রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করতে পারে। তাহলে সে যদি রেসপিরেটরি সেন্টারটাকে বারবার স্টিমুলেট করে তাহলে কি হবে? ডিসনিয়া হবে। তাহলে দেখেন 1 নাম্বার এই পেশেন্টের শ্বাসকষ্ট পাবো, 2 নাম্বার তার ব্লাড বিকাম অ্যাসিডিক, ব্লাডটা অ্যাসিডিক হবে, অর্থাৎ কি হবে? তার ব্লাডটা অ্যাসিডিক হওয়ার কারণ হচ্ছে তার রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এখন আপনার কাছে ধরেন দুইটা পেশেন্ট আসলো, একটা পেশেন্ট দুইটা পেশেন্টই ধরেন মোটামুটি অজ্ঞান, দুটা পেশেন্টের গায়ে হাত দিয়েছেন, একটা পেশেন্টের গা হচ্ছে ঠান্ডা আর একটা পেশেন্টের গা গরম। কিভাবে বুঝবেন? বুঝবেন হচ্ছে গা ঠান্ডা যেটা সেটা যে কোনো ধরনের শক বা এরকম কিছু হতে পারে, কিন্তু গা গরম যেটা সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড রিটেনশন জনিত টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। কিভাবে আমরা বুঝবো বা কেন গা গরম হচ্ছে? আমরা এর আগে একটা কথা পড়েছিলাম, হাইপোক্সিয়া কজেস সিস্টেমিক ভেসোডাইলেটেশন অ্যান্ড পালমোনারি ভেসোকনস্ট্রিকশন। ওইটার সাথে আরো দুইটা টার্ম অ্যাড করবেন, হাইপোক্সিয়া, হাইপার ক্যাপনিয়া, অ্যাসিডোসিস। হাইপোক্সিয়া, হাইপার ক্যাপনিয়া, অ্যাসিডোসিস এই তিনটাই হচ্ছে সিস্টেমিক ভেসোডাইলেট করে, পালমোনারি ভেসেল কনস্ট্রিক্ট করে। তাহলে এই যে হাইপার ক্যাপনিয়া, হাইপার ক্যাপনিয়া হলে কি হবে? সিস্টেমিক ভেসেল ডাইলেট হবে, অর্থাৎ পেরিফেরিতে বেশি বেশি পরিমাণ ব্লাড যাবে, মানে পেরিফেরিতে ওয়ার্ম হবে, পেশেন্টের ফ্লাশিং পাবেন। তাহলে দেখেন এই পেশেন্টের আমরা ফ্লাশিং অফ স্কিন পাই, ওয়ার্ম পেরিফেরি পাই। এরপরে পেশেন্টের আপনি যদি হাতে হাত দেন তার হচ্ছে ট্যাকিকার্ডিয়া পাবেন, বাউন্ডিং পালস পাবেন। পেশেন্টকে যদি আপনি সচেতন অবস্থান পায় বা জিসিএস যদি ভালো থাকে তাকে যদি আপনি হাত সামনে আনতে দেন তার হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর পাবেন। তাহলে দেখেন কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বা হাইপার ক্যাপনিয়া বা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বা রেসপিরেটরি অ্যাসিডোসিসের কেসগুলো কেমন আসতে পারে? পেশেন্ট আসলো, বললো যে তার অনেক শ্বাসকষ্ট, গায়ে হাত দিছেন, গা গরম, হাতে হাত দিছেন, ট্যাকিকার্ডিয়া, বাউন্ডিং পালস। তাকে বললেন যে হাতটা সামনে আনেন, হাত সামনে আনলো, তার ফ্লাপিং ট্রেমর। আর কি পেতে পারেন? যেহেতু সিস্টেমিক ভেসেল ডাইলেট হয়, সিএনএস এর ভেসেলগুলো ডাইলেট হবে, ওইখানে রেস্ট আইসিপির যে ফিচার, এই ফিচারটা পাবেন। সেটা আমরা কিভাবে বুঝি? বাইরে থেকে দেখে প্যাপিলিউডিমার ফিচার পাই। এছাড়া তার হেডেক, ডিপ্রেশন, লেজিনেস, মাসকুলার রিজিডিটি এবং কনভালশন আলটিমেটলি কমা পর্যন্ত পেতে পারি। দিজ আর অল অ্যাবাউট ফিচার অর ইফেক্ট অফ হাইপারক্যাপনিয়া। এখন একসাথে এত কিছু এভাবে পড়ার উদ্দেশ্য কি? পড়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন একবার একটা পরীক্ষা কোশ্চেন আসছে, কোশ্চেন হচ্ছে এ পেশেন্ট উইথ হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ লাইকলি টু হ্যাভ, একটা পেশেন্টে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তার কি হইতে পারে? তাহলে উত্তর কি? হাইপারক্যাপনিয়া। হাইপারক্যাপনিয়া মানে কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। সো ইট ইজ ট্রু। ইউরিনটা কেমন হবে? অ্যাসিডোসিস। ইউরিন কেমন হয়? গুড। ইউরিনটা হচ্ছে তার অ্যাসিডিক, নট অ্যালকালাইন। এক্সট্রিমিটিটা কেমন? পেরিফেরি, বলেন। সিস্টেমিক ভেসেল ডাইলেট হইলো, তাহলে পেরিফেরি কেমন হবে? ওয়ার্ম হবে, নট কুল। রেজড সেরেব্রাল ব্লাড ফ্লো, সিস্টেমিক ভেসেল ডাইলেট হলো, সো সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে যাবে, সো ইট ইজ ট্রু। রেজড প্লাজমা বাইকার্বনেট, প্লাজমা বাইকার্বনেট কেন বাড়তেছে বলেন তো? প্লাজমা বাইকার্বনেট বাড়তেছে ডিউ টু কম্পেনসেশন, ডিউ টু কম্পেনসেশন। কারণ রেসপিরেটরি অ্যাসিডোসিস আমাদের চিহ্ন দেখেছিলাম ঊর্ধ্বমুখী, সো এখানে সব বেড়ে যায়। সো দেখেন আমাদের বি এবং সি নাম্বার ট্রু, বাদ বাকিগুলো ফল, সরি, বি এবং সি নাম্বার ফলস, বাদ বাকিগুলো ট্রু। এটার সাথে আমরা এখানে যা যা পড়েছিলাম আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর। আমরা রেসপিরেটরি ফেইলিওর মানে ফেইলিওর বলতে পারি, এটাকে আবার টাইপ 1 টাইপ 2 এভাবে ভাগ করার দরকার কি? এই পরীক্ষা বা এই বক্সটাতে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, মাঝে মধ্যে পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। টাইপ 1 এবং টাইপ 2 ভাগ করার উদ্দেশ্য বা ভাগ করার ক্ষেত্র হচ্ছে টাইপ 1 যেটা, এখানে শুধুমাত্র হাইপোক্সিয়া থাকে, শুধু হাইপোক্সিয়া থাকে, কোনো হাইপার ক্যাপনিয়া থাকে না। কার্বন ডাইঅক্সাইড লেভেল এখানে নর্মাল অথবা লো থাকে। কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর যেটা, এখানে হাইপোক্সিয়া, হাইপার ক্যাপনিয়া দুইটাই থাকে। এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ভাগ দুইটা কি? একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। তাহলে পরীক্ষা কোশ্চেন আসে যেভাবে, অ্যাকিউট টাইপ 1 এর উদাহরণ কি, ক্রনিক টাইপ 1 এর উদাহরণ কি, অ্যাকিউট টাইপ 2 এর উদাহরণ কি, ক্রনিক টাইপ 2 এর উদাহরণ কি, যেভাবে হোক না কেন এটা আমাদের মনে রাখতে হয়। আর একটা জিনিস একটু ধরাই দেই, দেখেন এইখানে শুধুমাত্র ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর যেটা, ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওরেই হচ্ছে বাইকার্বনেটটা বাড়ে। কেন বাড়তেছে? ওই কম্পেনসেশনের জন্য। ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর, হাইপার ক্যাপনিয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড রিটেইন করেছে, সময় পেয়েছে, কম্পেনসেট করেছে, বাদ বাকি সব জায়গায় বাইকার্বনেট লেভেল নর্মাল। তাহলে আমাদের এটা মনে রাখতে হয়, অ্যাকিউট আমাদের টাইপ 1 এর উদাহরণ কি, ক্রনিক টাইপ 1 এর উদাহরণ কি, এবং অ্যাকিউট এবং ক্রনিক টাইপ 2 এর উদাহরণ কি। এই যে টাইপ 1 এর যে উদাহরণগুলো সবগুলো সোললি লাংয়ের কজ, শুধু লাংয়ের যে কজগুলা
টাইপ 1 এর উদাহরণ। টাইপ 2 এর ভিতরে অ্যাকিউট এবং ক্রনিক রয়েছে, আমরা আলাদা করে মনে রাখবো হচ্ছে ক্রনিক টাইপ 2 যেটা। ক্রনিক টাইপ 2 উদাহরণগুলো মনে রাখার জন্য এভাবে মনে রাখবেন, সিস্টেমিক ডিজিজ লাঙে ম্যানিফেস্টেশন আছে ক্রনিক টাইপ 2। তাহলে দেখেন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস সিস্টেমিক ডিজিজ লাঙে ম্যানিফেস্টেশন আছে, কাইফোস্কোলিসিস মায়োপ্যাথি মাসকুলার ডিস্ট্রফি সিস্টেমিক ডিজিজ লাঙে ম্যানিফেস্টেশন আছে ক্রনিক টাইপ 2। স্লিপ অ্যাপনিয়া সিপিডি ক্রনিক টাইপ 2। যেভাবে পরীক্ষায় দেখ না কেন যে কোনো একটা সাইড দিবে, আইদার টাইপ 1 অথবা টাইপ 2 উদাহরণ কি এভাবে দিতে পারে, অথবা আরো ডিটেইল অ্যাকিউট টাইপ 1 অ্যাকিউট টাইপ 2 এভাবে দিতে পারে। আর যদি এসবি আসে তাহলে আপনাকে যে কোনো একটা এখানে এবিজি প্যারামিটার দিবে, দিয়ে আপনার এখানে জানতে চাবে যে তার আপনার মেইন খেয়ালের বিষয় থাকবে যে তার এই যে বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে কিনা। যদি বেড়ে যায় তাহলে সেটা ক্রনিক টাইপ 2, আর যদি বেড়ে না যায় তাহলে হচ্ছে সেটা অ্যাকিউট টাইপ 2 হতে পারে। আমাদের সাধারণত উদাহরণ থেকে বেশি কোশ্চেন আসে, উদাহরণ বাইরে থেকে তেমন কোশ্চেন একটা আসে না। আমাদের রেসপিরেটরি ফিজিওলজির আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন। রেগুলেশন অফ রেসপিরেশন আমাদের মেনলি দুইটা রেগুলেশন আমরা পড়ি, একটা হচ্ছে নিউরাল রেগুলেশন, একটা হচ্ছে কেমিক্যাল রেগুলেশন। নিউরাল রেগুলেশন যখন আমরা পড়বো আমরা চলে যাব হচ্ছে আমাদের শিটের 75 নম্বর পেজে, এবং এরকম একটা বক্স পাবো দেখবেন। এই বক্সের ভিতরে গ্রুপগুলোর নাম আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ফাংশন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, নেম অফ নিউক্লিয়াস এসবি এর জন্য ইম্পর্টেন্ট। আমরা দেখি এখানে টোটাল 4 ধরনের গ্রুপ রয়েছে। 2টা গ্রুপ রয়েছে হচ্ছে আমাদের পন্সে, 2টা গ্রুপ রয়েছে মেডুলাতে। মেডুলার সামনের দিকে যে তাকে বলতেছি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, মেডুলার পিছন দিকে যে তাকে বলতেছি ডরসাল রেসপিরেটরি গ্রুপ। পন্সে উপরের দিকে রয়েছে নিউমোটক্সিক সেন্টার এবং নিচের দিকে রয়েছে অ্যাপনেস্টিক সেন্টার। এটা সহজে আমরা যেভাবে মনে রাখতে পারি, আমরা মনে রাখতে পারি হচ্ছে আইডিএ দ্বারা। আইডিএ মানে কি? আইডিএ মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলতে পারেন। যাদের নতুন নতুন ইন্টার্ন শেষ হয়েছে তারা বলবেন যে ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন। আইডিএ মানে আসলে আমরা যেটা বলি আই ফর ইন্সপিরেশন, ডি ফর ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এ ফর অ্যাপনেস্টিক সেন্টার। মানে ইন্সপিরেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং অ্যাপনেস্টিক সেন্টার। তাহলে দেখেন আমরা খেয়াল করি এখানে ডরসাল রেসপিরেটরি গ্রুপ যেটা, এটার নিউক্লিয়াসটা কোথায় ওইটা দিতে পারে। এবং এইখানে আরেকটা জিনিস একটু লিখে রাখেন যে ডরসাল রেসপিরেটরি গ্রুপের পাশে লিখবেন যে চিফ ইন্সপিরেটরি সেন্টার, চিফ ইন্সপিরেটরি সেন্টার। যে আমাদের যে ইন্সপিরেটরি সেন্টারগুলো রয়েছে, যেটাকে বললাম ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং অ্যাপনেস্টিক সেন্টার, দুইটাই ইন্সপিরেশন হেল্প করতেছে। তার মধ্যে চিফ বা প্রধান, বা আমরা যেটাকে একদম ক্লাসের শুরুতে বলছিলাম যে ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, এখানে ব্রেন থেকে একটা সিগন্যাল আসতে হয়। কোত্থেকে সিগন্যাল আসে? এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তার নিউক্লিয়াসটা কোথায় থাকে? নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটারিস। দেখেন এটার কাজ কি? ইট কজেস ইন্সপিরেশন হোয়াইল স্টিমুলেটেড। অ্যাপনেস্টিক সেন্টারের কাজ কি? সে স্টিমুলেট করে হচ্ছে ইন্সপিরেশনকে। তাহলে বাদ বাকি যে দুইটা আছে নিউমোটক্সিক সেন্টার এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, তারা কি এক্সপিরেশনের জন্য কোনো সিগন্যাল পাঠায়? উত্তর হচ্ছে না, এক্সপিরেশনের জন্য কোনো সিগন্যাল আসতে হয় না। তাদের যে কাজ, তারা হচ্ছে ইন্সপিরেশনটাকে সুইচিং করে এক্সপিরেশনের দিকে নিয়ে যায়, বা ইন্সপিরেশনটাকে ইনহিবিট করে করে এক্সপিরেশন ঘটায়। সো এখানে সবগুলোর ফাংশন আমরা একটু ভালো করে দেখব, বিশেষ করে নিউমোটক্সিকের ফাংশনগুলা। আপনাদের সুবিধার জন্য আরো কিছু এখানে দেওয়া আছে, একটু দেখে রাখতে পারেন। রেসপেক্টেড টু ডরসাল রেসপিরেটরি গ্রুপ, রেসপেক্টেড টু ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, রেসপেক্টেড টু নিউমোটক্সিক সেন্টার অ্যান্ড অ্যাপনেস্টিক সেন্টার। জাস্ট একবার রিডিং পড়তে পারেন, এর চেয়ে বেশি কিছু না। এইখানে একটা কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করব। দুই ধরনের কোশ্চেন এসেছে, একবার এসবি আকারে, একবার এমসিকিউ আকারে। বলেছে ডিউরেশন অফ ইন্সপিরেশন ইজ ইনক্রিজ আর রেট অফ ব্রিদিং ইজ ডিক্রিজ ডিউ টু ড্যামেজ অফ। আর একটা কোশ্চেন আসছে ডিউরেশন অফ ইন্সপিরেশন ইজ ডিক্রিজ অ্যান্ড রেট অফ ভেন্টিলেশন ইজ ইনক্রিজ ডিউ টু স্টিমুলেশন অফ। মানে স্টিমুলেশন থেকে একবার কোশ্চেন আসছে, ড্যামেজ থেকে একবার কোশ্চেন আসছে। এটা আমরা সহজে যেভাবে মনে রাখতে পারি, ডরসাল রেসপিরেটরি গ্রুপ, অ্যাপনেস্টিক সেন্টার, নিউমোটক্সিক সেন্টার। আমরা জানি ডরসাল রেসপিরেটরি গ্রুপ যেটা, এটা হচ্ছে চিফ ইন্সপিরেটরি সেন্টার। তার মানে এখান থেকে যদি একটা সিগন্যাল আসে, বেলুনটা একটু ফুলবে, আবার সিগন্যাল আসলো বেলুনটা আরো একটু ফুললো, আরো সিগন্যাল আসলো বেলুনটা আরো একটু ফুললো। এই অ্যাপনেস্টিক সেন্টারের
ডর্সাল রেসপিরেটরি গ্রুপের উপরে একটা স্টিমুলেটরি ইফেক্ট আছে, নিউমোটক্সিক সেন্টারের ডর্সাল রেসপিরেটরি গ্রুপের উপরে একটা ইনহিবিটরি ইফেক্ট আছে। কোশ্চেন আসে নিউমোটক্সিক সেন্টার ড্যামেজ হয়ে গেছে, তার মানে কি নিউমোটক্সিক সেন্টার ড্যামেজ হওয়া মানে অ্যাপনেস্টিক সেন্টার আপার হ্যান্ড নেওয়া, কি হবে? অথবা অ্যাপনেস্টিক সেন্টার স্টিমুলেটেড হয়েছে, কি হবে? উত্তর একই। তাহলে আমরা প্রথমে এটাই শিখি যে নিউমোটক্সিক সেন্টার ড্যামেজ হয়ে গেছে, অ্যাপনেস্টিক সেন্টার আপার হ্যান্ড নিয়েছে বা অ্যাপনেস্টিক সেন্টারটাকে স্টিমুলেট করেছে, তাহলে কি হবে? দেখেন অ্যাপনেস্টিক সেন্টার থেকে যদি একটা করে স্টিমুলেট আসে মানে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ স্টিমুলেটেড হইলো, মানে বেলুনটা একটু ফুললো, আবার স্টিমুলেশন আসলো, বেলুন আরো ফুললো, আবার স্টিমুলেশন আসলো, বেলুন আরো ফুললো, মানে বেলুন ফোলার যে হার বা সময়, এই সময়টা বেড়ে গেল, ডিউরেশন অফ ইন্সপিরেশন এটা ইনক্রিজ করলো, কিন্তু রেটটা কেমন হলো? রেটটা কমে গেল। আগে ধরেন সে মিনিটে শ্বাস নিত 12টা বা 14টা, আগে মিনিটে শ্বাস নিত 14টা, এখন হয়তো সে নিচ্ছে 6টা বা 8টা। তাহলে যদি অ্যাপনেস্টিক সেন্টারটা স্টিমুলেটেড হয় বা নিউমোটক্সিক সেন্টারটা ড্যামেজ হয়, তাহলে কি হবে? ডিউরেশন অফ রেসপিরেশনটা প্রলং হবে, রেটটা কমে যাবে। ঠিক উল্টা কথাটা এবার বললাম, অ্যাপনেস্টিক সেন্টার ড্যামেজ হয়ে গেল। অ্যাপনেস্টিক সেন্টার ড্যামেজ হওয়া মানে কি? নিউমোটক্সিক সেন্টার আপার হ্যান্ড নেওয়া। এর অর্থ কি? উল্টা কাজটা ঘটবে, তখন ডিউরেশনটা কমে যাবে এবং রেটটা বেড়ে যাবে। অর্থাৎ আগে যদি সে শ্বাস নিত 14টা, এখন হয়তো সে শ্বাস নিচ্ছে 40টা। তাহলে দেখেন এই জায়গায় খেয়াল করেন, বলেছে ডিউরেশন অফ ইন্সপিরেশন ইনক্রিজ, ডিউরেশন বেড়ে গেছে, অ্যান্ড রেট অফ ব্রিদিং ডিক্রিজ, রেট কমে গেছে। এখন বলছে ডিউ টু ড্যামেজ অফ, বলেন তো এই ছিল ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, এই হচ্ছে অ্যাপনেস্টিক, এই হচ্ছে নিউমোটক্সিক। এটা কার ড্যামেজ হলে এই কাহিনীটা হবে? ভালো করে খেয়াল করে দেখেন, কার ড্যামেজ হইলে? ডেফিনেটলি নিউমোটক্সিক। নিউমোটক্সিক ড্যামেজ হওয়া বা অ্যাপনেস্টিক যদি স্টিমুলেট হয় তাহলে এই ঘটনা ঘটবে। তাহলে এখানে যদি ড্যামেজ না বলে, যদি বলতো ডিউ টু স্টিমুলেশন অফ, স্টিমুলেশন অফ যদি বলতো, তাহলে উত্তর কি হইতো? তখন উত্তর কিন্তু হইতো এ, অ্যাপনেস্টিকের স্টিমুলেশনে অথবা নিউমোটক্সিকের ড্যামেজের ফলে এই ঘটনাটা ঘটে যে ডিউরেশনটা ইনক্রিজ হয়, রেটটা কমে যায়। পরের কোশ্চেনটা দেখেন, বলেছে ডিউরেশন অফ ইন্সপিরেশন ইজ ডিক্রিজ, ডিউরেশন কমে গেছে, ডিউরেশন কমা মানে কি? রেট বেড়ে যাবে। তাহলে এখন বলেন, সেম কথা কিন্তু, এই যে দেখেন ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, অ্যাপনেস্টিক, নিউমোটক্সিক, এখানে কি বললো? ডিউরেশন কমে গেছে, রেট বেড়ে গেছে। কোন ঘটনায়? এই যে যখন অ্যাপনেস্টিকটা ড্যামেজ হয়ে গেছিল তখন কি হয়েছিল? ডিউরেশনটা কমে গেছিল, রেটটা বেড়ে গেছিল। অর্থাৎ অ্যাপনেস্টিক ড্যামেজ হওয়া বা নিউমোটক্সিক স্টিমুলেট হইলে এই ঘটনা ঘটবে। এখন দেখেন কি কোশ্চেন চাইছে, বলছে ডিউ টু স্টিমুলেশন অফ, কার স্টিমুলেশনের প্রভাবে? উত্তর হচ্ছে নিউমোটক্সিকের স্টিমুলেশনের প্রভাবে। তো নিউমোটক্সিকটা শুধু ট্রু হবে, বাদ বাকিগুলা ফলস হবে। যদি এখানে স্টিমুলেশন না বলে যদি বলতো ডিউ টু ড্যামেজ অফ, কার ড্যামেজের প্রভাবে, উত্তর কি হইতো? উত্তর তখন শুধু অ্যাপনেস্টিক সেন্টারটা ট্রু হইতো, বাদ বাকি সব ফলস হইতো। তো এই দুইভাবে পরীক্ষা কোশ্চেন আসে, যেহেতু এটা একটু বুঝতে অসুবিধা হয় তার জন্য এটা একটু ডিটেল গেলাম। এরপরে আমাদের কেমিক্যাল কন্ট্রোল অফ রেসপিরেশনে আমাদের মেইনলি তিনটা পার্টিকেল থাকে আমাদের কেমো রিসেপ্টর হিসাবে। সেগুলো হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন বা পিএইচ, এবং হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। আমরা টোটাল 3টা কথা লিখবো, 3টা কথা লিখে আমরা আমাদের এখানে পড়া শেষ করে ফেলবো। আমাদের পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া, যেটাকে আমরা হাইপারক্যাপনিয়া বলি, হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া, যেটাকে আমরা অ্যাসিডোসিস বলি, এবং আমাদের অক্সিজেন কমে যাওয়া, যেটাকে হাইপোক্সিয়া বলি। এই কাহিনীগুলো যদি ঘটে, অর্থাৎ হাইপোক্সিয়া, হাইপারক্যাপনিয়া, অ্যাসিডোসিস যদি হয়, তাহলে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হবে। এই 3টার মধ্যে প্রথম যে 2টা, হাইপারক্যাপনিয়া এবং অ্যাসিডোসিস, তারা কাজ করতে পারে সেন্ট্রালি, মানে সেন্ট্রাল কেমো রিসেপ্টর হিসাবে। 3টাই কাজ করতে পারে পেরিফেরাল, অর্থাৎ পেরিফেরাল কেমো রিসেপ্টর হিসাবে 3টাই কাজ করতে পারে। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এখান থেকে লিখবেন যে মোস্ট পোটেন্ট কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর গুলোর মধ্যে মোস্ট পোটেন্ট কে? সে হচ্ছে হাইপারক্যাপনিয়া। হাইড্রোজেন আয়নের পাশে একটু লিখবেন যে ক্যান ডিরেক্টলি স্টিমুলেট রেসপিরেটরি রেগুলেটরি সেন্টার। হাইপোক্সিয়ার এখানে লিখবেন পোটেন্ট অ্যাট পেরিফেরি,
পেরিফেরিতে সবচেয়ে পোটেন্ট কে যদি বলে তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তাহলে ঘটনা বুঝতে হবে যে এটা কি সেন্ট্রালি ঘটনা নাকি এটা পেরিফেরালি ঘটনা। তাহলে পেরিফেরিতে হলে পোটেন্ট হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাওয়া বা হাইপোক্সিয়া। ওভারঅল পোটেন্ট যদি বলে হাইপারক্যাপনিয়া, এবং হাইড্রোজেন আয়ন ডিরেক্টলি স্টিমুলেট করতে পারে রেসপিরেটরি রেগুলেটরি সেন্টারকে। এখানে কোশ্চেন আসতে পারে বা মনে কোশ্চেন জাগতে পারে, তাহলে হাইড্রোজেন আয়ন সে ডিরেক্টলি স্টিমুলেট করতে, সে সবচেয়ে পোটেন্ট না কেন? কারণ সে পড়লে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। এটার বাইরে দেখেন আমাদের আর যেটা জানতে হয়, সেন্ট্রাল, আমাদের 68 নাম্বার পেজে যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর যেটা, এটা কোথায় অবস্থান করে? 68 নাম্বার পেজে সেন্ট্রাল কেমো রিসেপ্টর লিখে প্রথম যে লাইনটা আছে প্রথম লাইনটা পড়লেই হবে। পেরিফেরাল কেমো রিসেপ্টর কোথায় অবস্থান করে? 68 নাম্বার পেজের ওইখানেই দেখেন দুইটা জায়গায় বলা আছে যে পেরিফেরাল কেমো রিসেপ্টর মেনলি থাকে দুইটা জায়গায়। এক হচ্ছে এই আর্চ অফ এওর্টার এখানে অ্যাওর্টিক বডি, এবং ক্যারোটিড বাইফার্কেশন এখানে ক্যারোটিড বডি রূপে। অ্যাওর্টিক বডি থেকে সে 10 নম্বর নার্ভ ভেগাসের মাধ্যমে, ক্যারোটিড বডি থেকে সে 9 নম্বর নার্ভ গ্লোসোফেরেঞ্জাল নার্ভের মাধ্যমে স্টিমুলেশনটা নিয়ে যায়। এখানে তার একটা জিস্ট দেওয়া আছে, হাইপোক্সিয়া হাইপারক্যাপনি অ্যাসিডোসিস হলে পেরিফেরাল কেমোরিসেপ্টরটা স্টিমুলেটেড হয় এবং ক্যারোটিড বডি থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল, অ্যাওর্টিক বডি থেকে ভেগাসের মাধ্যমে নিয়ে রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করে। অর্থাৎ তিনটাই কাজ করতে পারে পেরিফেরালি। হাইপারক্যাপনি এবং অ্যাসিডোসিস তারা কাজ করতে পারে সেন্ট্রালি। দ্যাটস অল অ্যাবাউট কেমিক্যাল কন্ট্রোল অফ রেসপিরেশন। এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে, খুবই সহজ কোশ্চেন। কেমিক্যাল ফ্যাক্টর দ্যাট ইজ স্টিমুলেট রেসপিরেশন আর কোন কোন কেমিক্যাল ফ্যাক্টর রেসপিরেশনটাকে স্টিমুলেট করে? উত্তর কি? হাইপোক্সিয়া হাইপারক্যাপনি অ্যাসিডোসিস। এবার কিছু আমরা রেসপিরেশনের অ্যাবনর্মালিটিস দেখবো। তার আগে আমরা যে অংশটুকু পড়বো সেটা হচ্ছে হেরিং ব্রুরের রিফ্লেক্স। একটা স্টার দ্বারা আমরা পড়বো। এইখান থেকে হেরিং ব্রুরের রিফ্লেক্সের টাইপগুলো আমরা রিডিং দিব এবং ইম্পর্টেন্স যেটা আছে, ইম্পর্টেন্সের দুইটা কথা ভালো করে দেখব যে এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম এবং এখানে সে মেনটেন করে হচ্ছে টাইডাল ভলিউমকে। চলে যান 17 নাম্বার পেজে। 70 নম্বর পেজে গিয়ে কুসমল ব্রিদিং এর কথা দেখেন। এখানে বলা আছে কুসমল ব্রিদিংটা হচ্ছে ডিপ শাইং র্যাপিড রেসপিরেশন, এবং এটা কি কারণে হয়? হয় হচ্ছে বিভিন্ন মেটাবলিক অ্যাসিডোসিস কারণে এবং বিভিন্ন ধরনের ফেলোরের কারণে এটা হয়। সো এটার কজটা আমাদের পরীক্ষার জন্য যারা দরকার একটা স্টার। যেটা দরকার, যেটা পরের পেজে রয়েছে সেটা হচ্ছে সাইন স্ট্রোক রেসপিরেশন। দুই ধরনের পিরিয়ডিক ব্রিদিং এর কথা বলা আছে, সাইন স্ট্রোক রেসপিরেশন এবং অ্যাটাক্সিক ব্রিদিং এর কথা। অ্যাটাক্সিক ব্রিদিং একটা রিডিং দিবেন, সাইন স্ট্রোক ব্রিদিং একটু আমরা বুঝে পড়ার চেষ্টা করি। এবং এখানে আমরা একটা গল্প মনে রাখার চেষ্টা করব। গল্পটা এরকম, ধরেন একজন বয়স্ক মানুষ সে কোনো নার্কোটিক্স বা বারবিচুরেটস খেয়ে কোনো একটা হাই অ্যালটিটিউডে ঘুমাচ্ছে। তাহলে তার ক্ষেত্রে যে কাজ হবে, সে অল্প কিছু সময় হাইপার ভেন্টিলেট করতে থাকবে। হাইপার ভেন্টিলেট করতে থাকলে তার বডিতে যত কার্বন ডাইঅক্সাইড আছে সে বের করে দিল। তখন রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করার মতো আর কেউ নাই। তখন সে একটা সার্টেন পিরিয়ড অ্যাপনিয়া ডেভেলপ করবে, আবার বডিতে কিছু কার্বন ডাইঅক্সাইড রিটেন করবে, ওই কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে আবার তাকে হাইপার ভেন্টিলেট করাবে। সো গ্রাজুয়াল হাইপার অ্যাপনিয়া